আচ্ছা, ভাবুন তো, যদি কেউ এমন একটা প্রস্তাব দিত আপনাকে যে নিজের ভালো লাগা বা ভালোবাসার সব উপকরণ আপনার সামনে এক মুহূর্তে হাজির হবে, কিন্তু তার একটাই শর্ত। কি সেই শর্ত? না, বেশি কিছু না, বিনিময়ে আপনাকে দিতে হবে আপনার অস্তিত্ব। কি ভাবছেন, ডিলটা ক্র্যাক করবেন নাকি? একটা মানুষের অস্তিত্ব কিসের উপর নির্ভর করে ঠিক? তার সোশ্যাল স্ট্যাটাস, তার প্রভাব প্রতিপত্তি বা তার জীবনব্যাপী করা অর্জন, নাকি তার নিজের মানুষের কাছে থেকে যাওয়া তার স্মৃতি? কত ছোট্ট একটা ব্যাপার না? আপনার অস্তিত্ব টিকে থাকে আপনার কাছের, আপনার নিজের মানুষদের মস্তিষ্কে কিছু ভালো, কিছু মন্দ স্মৃতি হয়ে। আপনার ইচ্ছে, রাগ, অনুভূতি, ভালোবাসা সবটুকুর অস্তিত্ব জীবিত থাকে তাদের কেন্দ্র করে। তাই তো বারবার বোধহয় নিজের অস্তিত্বের টানে আপনি ছুটে চান সেই নিজের মানুষদের। কখনো কখনো নিজের সব বাধা বিপত্তি অগ্রাহ্য করে নিজেকে হারিয়ে খুঁজে পেতে চান তাদের। একটা আউট অফ কনটেক্সট কথা বলি, মানুষ একটি হিপোক্রিট প্রাণী, যে বারবার ভালোবাসায় আঘাত পায় কিন্তু সেই ভালোবাসাই খুঁজে বেড়ায়। না, আর আপনাদের কর্ণকুহরে অত্যাচার করব না, শুনে নিন আজকের গল্প। আজ অনেক দিন পর মিস অনুস্মিতা মিত্রর কলমে একটি ভিন্ন স্বাদের গল্প, ঘুম পড়ি। সো জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ ওয়ান অ্যান্ড অনলি গল্পতেই জব্দ, কারণ যেখানে শব্দ থামে সেখানেই গল্প নামে। কুয়াশা জড়ানো লাখান্ডার পাহাড়ের বুকে বাসটা যখন এসে থামল, তখন যেন সময়ের বাইরে একটা নিঃশব্দ দুনিয়ায়। ইঞ্জিনের গর্জন থেমে গেল, তার বদলে জায়গা নিল পাইন গাছের ফাঁক দিয়ে আসা বাতাসের ফিসফিস। পাহাড়ের ঢালে বুনো ফুলের সাদা বেগুনি গুচ্ছ যেন কুয়াশার গালিচায় শুয়ে আছে। দূরে জঙ্গলের কালো রেখা নিষিদ্ধ এক রহস্যের মতো দাঁড়িয়ে। আর সেই জঙ্গলের গভীরে কোথাও একটা ঝর্ণার কলকল শব্দ যেন কিছু বলতে চায়, কিন্তু থেমে যায় সেটা। বাসের দরজা খুলতেই এক যুবক নামল। রুদ্র, বছর 27। তার চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁধে একটা ব্যাগ, আর চোখে মুখে কৌতূহল। বাস থেকে নামতেই লাখান্ডার নীরবতা তাকে জড়িয়ে ধরল। কিন্তু সেই নীরবতার মধ্যে কিছু ছিল, যেন কেউ তাকে দেখছে, যেন কেউ অনেক বছর ধরে অপেক্ষা করছে তার জন্য। রুদ্র থমকে দাঁড়ালো। তার পায়ের তলায় শুকনো পাতার খসখস শব্দ ছাড়া আর কিছু নেই। তবুও কেন যেন তার মনে হলো জঙ্গলের গভীর থেকে একটা ক্ষীণ সুর ভেসে আসছে, একটা গান, যেন তার শৈশবের কোনো হারানো স্মৃতি। সেই একই রকম অবিকল সেই স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটা পাথর, প্রতিটা গাছ গল্প বলে। জায়গাটা একই রকম রয়ে গেছে, আমাদের জায়গা।
এইখানেই নামবে বাবু? লাখান্দায়? এই পাহাড়ে কি কাজ তোমার? হঠাৎই নিস্তব্ধতা রুদ্রকে মনে করিয়ে দিল বাসের ড্রাইভার, একজন মাঝবয়সী লোক। তার পুরনো কোটের কলার ঠিক করতে করতে রুদ্রের দিকে তাকালেন তিনি। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি, যেন সে কিছু জানে কিন্তু বলতে চায় না। কাজ? না, বলতে পারেন কাজের থেকে ছুটি নিয়ে একটু শান্তি খুঁজতে এসেছি। কলকাতার ভিড়ে মাথা ঠান্ডা থাকে না, আর এখানে একজন আমার অপেক্ষায় আছে। আমি তাকে কথা দিয়েছিলাম ফিরে আসবো। অপেক্ষা? এই জায়গা ছেড়ে সবাই চলে যাচ্ছে বাবু, আর এখানে কেউ আপনার জন্য অপেক্ষা করবে? রুদ্র কিছু বলল না, বাসটা ধুলো উড়িয়ে চলে গেল। রুদ্র এখন একা দাঁড়িয়ে, তার হাতে ব্যাগ আর বুকে একটা অদ্ভুত অস্থিরতা। সে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গ্রামের দিকে পা বাড়ালো। গ্রামের সরু পথে কাঠের ঘরগুলো পাহাড়ের গায়ে আঁকড়ে দাঁড়িয়ে, তাদের লাল নীল টিনের ছাদে সূর্যের আলো তখন ঝিকমিক করছে। পথের ধারে একটা ছোট্ট চায়ের দোকান, কাঠের বেঞ্চ, মাটির উনুন আর কেটলি থেকে ভেসে আসা গরম চায়ের গন্ধ। কাকা, চা হবে? উফ, ঠান্ডায় জান বেরোনোর জোগাড়। জি বাবু, চা তো হবে। তুমি শহর থেকে এসেছো তাই না? কলকাতা? হ্যাঁ, কলকাতা। অনেকদিন পর এলাম এদিকে। ছোটবেলায় এই পাহাড়ে অনেকটা সময় কেটেছিল। কলকাতায় সব কিছু চুকিয়ে বুকিয়ে এখানে চলে এসেছি। ফিরে এসেছো? এই পাহাড়ে তো কেউ ফিরে আসে না। কিছু খুঁজতে এসেছো বুঝি? হ্যাঁ, হয়তো নিজেকে বা একটা পুরনো বন্ধুকে। শুনেছি ওই দিকে জঙ্গলটা, ওটা নাকি অনেক গল্পে ভরা। কি আছে কাকা ওদিকে? জঙ্গল? ও জঙ্গলের নাম কেন তুললে বাবু? ওটা জঙ্গল নয়, ওটা ছায়ার দুনিয়া। যারা যায় তারা ফেরে না, আর যদি ফেরে ভি তারা আর আগের মতো থাকে না। হ্যাঁ, মানে ছায়ার দুনিয়া? চা দোকানি আর কিছু বলল না। তার চোখে একটা অদ্ভুত ছায়া পড়ল, যেন সে রুদ্রের ভাগ্যের ছবি দেখতে পাচ্ছে। রুদ্র তার চায়ের কাপটা রেখে উঠে দাঁড়ালো। তার পায়ের তলায় তখন পাথরের খটখট শব্দ আর জঙ্গলের দিক থেকে ভেসে আসা একটা ক্ষীণ সুর যেন মিলেমিশে একাকার হলো। সে জানে এই পাহাড়ে কিছু লুকিয়ে আছে, হয়তো তার অতীত, হয়তো তার হারানো বন্ধু, হয়তো কিছু এমন যা তার জীবন বদলে দেবে। চায়ের দোকান থেকে বেরিয়ে রুদ্র এবার গ্রামের পথ ধরল। কুয়াশা আরও ঘন হয়ে পাহাড়ের কোলে জমছে। পথের শেষে একটা ছোট্ট ঘর, তার দরজায় একটা লণ্ঠন ঝুলছে। আজ রাতে ওখানেই থাকার বন্দোবস্ত করেছে সে। গোটা গ্রামেই এই একটাই জায়গা যেখানে ট্যুরিস্ট এসে থাকতে পারবে। জায়গাটা নিতান্তই রিমোট এরিয়া। এই অচেনা নির্জন পাহাড়ের বুকে রুদ্রর আজকের রাতের আশ্রয় এটা। ঘরের ভিতরে একটা পুরনো লণ্ঠনের কমলা আলো দেওয়ালে কাঁপছিল। বাইরে পাইন আর ওক গাছের মধ্যে দিয়ে হাওয়া বয়ে যাওয়ার শব্দ। কাঠের দেওয়াল আর টিনের ছাদে ঘরটা ঠান্ডা ছিল বেশ। লাখানটা যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা, যেখানে প্রতিটা গাছ, পাথর, ঝর্ণা
এক একটা গল্প ফিসফিস করে। দূরে সেই জঙ্গলের কালো ছায়া কুয়াশায় ঢাকা, যেন এক নিঃশব্দ স্বপ্নের দুয়ার। আকাশে মেঘের পাহাড় মাথায় ঘোরাফেরা করে, আর সন্ধ্যা নামলেই চাঁদ যেন কুয়াশার উপর তার রূপলি আলো বিছিয়ে দেয়। লাখান্ডার এই সৌন্দর্য মায়াবী, কিন্তু তার এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে এক অজানা রহস্য। যেন প্রকৃতি কিছু বলতে চায়, কিন্তু সেটা ফিসফিসেই থেমে যায়। রাত গভীর হতেই জানলার বাইরে কুয়াশা জমে উঠে কাচের জানলাকে ঝাপসা করে দিল। রুদ্র ওর ব্যাগটা মাটিতে রেখে চৌকিতে গিয়ে বসল। হাতেই ক্যামেরা ধরে জানলার বাইরে তাকিয়েছিল সে। দূরের কিছু পাহাড়ের সন্ধ্যার আলো জ্বলছে, দেখে মনে হচ্ছে কয়েকটা জোনাকি পোকা। রুদ্র চৌকি দিকে শুয়ে পড়ল, মাথার কাছে হাতটা রেখে চোখ বুজে ফেলল সে। আর চোখ বুঝতেই ওর সামনে ভেসে উঠল কলকাতার ভিড় অফিসে ফাইলের স্তূপ আর ফাঁকা ফ্ল্যাটের নীরব দেওয়াল। জীবন কখন যে তার কাছে এক বইতে না পারা ভারী বোঝা হয়ে গেল সে বুঝে উঠতেই পারেনি। রুদ্রর মা যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন রুদ্রর বয়স 9 বছর। মায়ের মুখের ছবি এখন তার কাছে ঝাপসা, কিন্তু মাঝে মাঝে একটা নরম হাসি আর হাতের স্পর্শ মনে পড়ে তার। সবাই মাকে নিয়ে অনেক খারাপ কথা বলে, কত কেউ তাকে দুশ্চরিত্রও বলেছেন, তবে রুদ্রর বাবা কখনো কিছু বলেননি। কোথায় গেছে, কবে গেছে, কেন গেছে, এই সব প্রশ্নের উত্তর কাউকে জানতে দেননি, এমনকি রুদ্রকেও না। কখনো কখনো রাতের এই নিস্তব্ধতায় রুদ্রর মনে হয় মা যেন কাছেই কোথাও আছেন। তার মনে পড়ে একটা অস্পষ্ট দৃশ্য, একটা ফুলের গন্ধ, মায়ের শাড়ির আঁচলের ছায়া, আর একটা গানের সুর, যেন কেউ তাকে ঘুম পাড়াচ্ছে। মা চলে যাওয়ার পর রুদ্রর জীবনে বাবাই সব ছিল। কঠোর কিন্তু বট গাছের মতো আশ্রয় মিলত তার কাছে। বাবার চাকরির জন্য তাদের ঠিকানা বদলাতে হতো। এই তো কলকাতা স্থায়ী হওয়ার আগে রুদ্রের শৈশবের কিছু বছর কেটেছিল এই লাখান্ডার জঙ্গল থেকে কয়েক মাইল দূরে এই ছোট্ট পাহাড়ি শহরে। সেখানকার সেই ছোট্টবেলার কিন্ডারগার্টেন স্কুল, বর্ষার পাহাড়ি পিচ্ছিল পথে ছুটে বেড়ানো, নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা, আর তার একমাত্র বন্ধু তিস্তা, যার হাসি আর গান এখনও তার কানে বাজে। তারা পাইন গাছে লুকোচুরি খেলত, গাছের ডালে বসে গল্প বানাতো। সেই বন্ধু একদিন রুদ্রকে বলেছিল, এই পাহাড় আমাদের গোপন জায়গা, কখনো ভুলে যাস না রুদ্র। জানবি, আমি যদি কোনোদিনও হারিয়ে যাই তবে এই পাহাড়েই আমাকে পাবি। ওই জঙ্গলটা যেখানে সবার যেতে মানা আছে। তুই যদি কোনোদিনও ফিরে আসিস কলকাতা থেকে, আমি ওখানেই বসে থাকবো তোর অপেক্ষায়। আমরা তো তখন অনেক বড় হয়ে যাব। এই পাহাড়েই তখন একটা মেলা হতো, হয়তো এখনো হয়, তবে রুদ্রর আর জানা নেই। বন ঝর্ণার মেলা। বছরের একটা নির্দিষ্ট সময় পাহাড়ের সবাই বুদ্ধর শরণার্থী হয়ে বুদ্ধের ত্যাগকে গল্পের মাধ্যমে তুলে ধরতেন। সেই মেলায় বাঁশি থাকতো, ঝর্ণার কলকল শব্দ থাকতো, মা থাকতো, মঙ্গলি আম্মা থাকতো, আর তিস্তা থাকতো।
মেলার ভিড়ে লেপচা নাচের শব্দ, বাঁশির সুর ভেসে আসছে। তিস্তার হাতে একটা চিনির মিছরি আর রুদ্রর পকেটে মার দেওয়া কয়েকটা কয়েন। একটা দোকানে একজন বুড়ো লোক রঙিন বাঁশি বিক্রি করছে। রুদ্র, দেখ এটা, এই বাঁশিটা অন্যরকম, দেখ, এর উপর পাহাড়ের নকশা আঁকা। আমি এটাই নেব। কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আমার কাছে তো 5টা কয়েন। তিস্তা, এটা দিয়ে হবে? আরে তুই আমার সঙ্গে থাক, আমি কাকাকে গল্প শুনিয়ে রাজি করাবো। কাকা, আমাকে এই বাঁশিটা দেবে গো? আমার কাছে না 5 টাকা আছে, এটার দাম তো 7 টাকা। আমি তোমায় বাকিটা গল্প শুনিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, কি গল্প বলবি? আমরা মানে আমি আর এই যে আমার বন্ধু একদিন জঙ্গলের রাজাকে খুঁজতে যাব, আর তোমার বাঁশি বাজিয়ে তাকে ডাকবো। ওই যে জঙ্গলে যে দুষ্টু রাক্ষসটা আছে, সে আমাদের বাঁশির আওয়াজ শুনে ঘুমিয়ে পড়বে। তখন আমরা টুক করে গিয়ে রাজাকে ছাড়িয়ে আনবো। দেখবে আমাদের এই লখানদার জঙ্গল, পাহাড়, ঝর্ণা আবার আগের মতো হয়ে যাবে। তখন লখানদারের সবাই জানবে তোমার বাঁশিতে জাদু আছে। বুঝেছি বুঝেছি রে পাগলি, নাও এটা, এটা তোর। রুদ্র অবাক হয়ে তাকিয়েছিল তিস্তার দিকে। তিস্তা এত সহজে কিভাবে গল্প বানিয়ে ফেলতো? হয়তো জীবন নিয়ে যাদের অনেক প্রশ্ন, যে প্রশ্নের উত্তর জীবনের কাছে চেয়েও পাওয়া যায় না, সেই প্রশ্ন তখন গল্পের কাছে বলে উত্তর নিয়ে আসা যায়। বাবার ট্রান্সফারের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব কুয়াশার মতো মিলিয়ে গিয়েছিল কোথাও। ওই দূর পাহাড়ের জঙ্গলের দিকে তাকিয়ে রুদ্র ভাবছে, সত্যি কি তার সেই বন্ধু ওই পাহাড়ের জঙ্গলে বসে অপেক্ষা করছে তার জন্য? যে জঙ্গলে যেতে সবাই মানা করেছে, সেই জঙ্গলে হয়তো রুদ্রর চেনা জানা এই পৃথিবীর বেঁচে থাকা একটা মাত্র কাছের মানুষ বসে আছে তার অপেক্ষায়। কলকাতায় ফিরে জীবনটা অনেকটা অন্যরকম হয়ে গেছিল ওদের। মা চলে যাওয়ার পর সবসময় মনমরা হয়ে থাকতো রুদ্র। এক সন্ধ্যায় বাবা একটা কালো কুকুরছানা এনেছিলেন। বাবা, এটা কি? তোর জন্য এটা। রুদ্র, জীবনটা তো শুধু পড়াশুনো নয়, একটু দায়িত্বও নিতে শিখতে হয়। ওর নাম কি? ওর নাম কি দেব বাবা? তুই ঠিক কর, তবে যে নামই দিস ও কিন্তু তোর সঙ্গী হবে। তুই ওকে ভালোবাসবি, ওকে সামলে রাখবি। ভুটু? হ্যাঁ হ্যাঁ, ওর নাম আমি ভুটু দেব। হ্যাঁ বাবা। রুদ্র মৃদু হেসে বলেছিল, আর তারপর কুকুরছানাটাকে তুলে নিয়েছিল কোলে। ভুটু? বাহ, ভারী সুন্দর নাম হয়েছে। বেশ, আমরা সবাই ওকে ভুটু বলেই ডাকবো। শোনো রুদ্র, আমি শুধু খাবার দেব, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার। ওকে যত্ন করবি, ওকে ভালোবাসবি। তবে একটা কথা মনে রাখিস রুদ্র, ভালোবাসলেও ছেড়ে যাওয়ার যন্ত্রণাটাও কিন্তু ভোগ করতে শিখতে হবে। এটাই জীবন, একদিন কিন্তু ও থাকবে না, এটা জেনেও কিন্তু ওকে ভালোবেসে যেতে হবে। কিরে, পারবি তো? রুদ্র সেদিন কথাটার মানে না বুঝেই হ্যাঁ বলে দিয়েছিল। ভূতু ছিল রুদ্র আর বাবার মাঝের সেতু।
রাতে বাবা খবরের কাগজ পড়তেন, ভুটু তার পায়ের কাছে গিয়ে শুয়ে থাকত। রুদ্র মাঝে মধ্যে বাবার কোলে মাথা রেখে জিজ্ঞাসা করত, বাবা, তুমি কি সারাদিন কাগজে পড়তে থাকো? এই কাগজে জগতের হিসেব আছে। আমি পড়ি যাতে বুঝতে পারি এইসব হিসেব নিকেশ পার করে তুই যাতে আরো আরো অনেক বড় হতে পারিস। আমি চাই তুই যেন আমার মতো না হোস, যেমন ভালোবাসতে পারবি, সে ভালোবাসাকে জল বাতাস দিতে পারবি, আবার সময় হলে মুঠো আলগা করে সেই ভালোবাসাকে চলেও যেতে দিতে পারবি। স্বপ্ন দেখবি, রোজ রোজ স্বপ্ন দেখবি। স্বপ্নই একমাত্র পারে মানুষকে আরেকটা নতুন সূর্য দেখার জন্য উজ্জীবিত রাখতে। আর পড়াশোনাটা কখনো ছাড়বি না, কখনো না। বাইরে থেকে ভীষণ শক্ত হতে হবে, সমস্ত রকম প্রতিকূলতার বিরুদ্ধে তোকে লড়তে হবে, নিজেকে সামলাতে হবে, কিন্তু ভেতরে ভেতরে মনটাকে রাখবি নরম, একদম বাচ্চাদের মতো। বুঝলি? যদিও তখন সেই বয়সে রুদ্রর সব কথা তার মাথার উপর দিয়েই চলে যেত, তবুও রুদ্র মাথাটাকে দুদিকে বেশ জোরে জোরে দোলাত। আর শোন, জীবনে অনেক কিছু হারাবি, বন্ধু, সময়, একদিন আমাকেও, কিন্তু হাল ছাড়বি না। যা ভালোবাসবি তার জন্য লড়বি, হার জিত পরের কথা। ভুটুকে দেখিস, ও তোকে শেখাবে। দেখ, ও কখনো তোর পাশ ছাড়ে না, তাই না? তুইও কাউকে ছাড়বি না। যদি সত্যিই তাকে মনে রাখতে চাস, যদি কেউ তোকে ছেড়ে যেতে চায়, তাকে যেতে দিবি, আটকাবি না। কেন? তাকে যেতে কেন দেব? আটকাবো না, কিচ্ছু করব না আমি। যখন কেউ আমাদের ছেড়ে চলে যেতে চায়, তখন তার সেই চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে এক আলোকবর্ষ দূর থেকে তার জন্য ভালো চাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। তুমিও মাকে চলে যেতে দিয়েছিলে বলো বাবা? তুমিও মায়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিলে, তাই না? তুমি মাকে খুব ভালোবাসতে বলো? তোর মা আমাকে খুব ভালোবাসতো, আর তোকে তো আমার থেকেও বেশি, আমার থেকে অনেক বেশি ভালোবাসতো। আজও বাসে। যেখানেই থাক, যেভাবেই থাক। মা আমাদের এত ভালোবাসতো যখন, তাহলে ছেড়ে চলে গেল কেন? এই প্রশ্নটা মাঝবয়সী ভদ্রলোকের উজ্জ্বল গৌরবর্ণ মুখে একরাশ কালো মেঘ এনে দিত। তা বুঝতে পেরে কিছুদিনের মধ্যেই সেই প্রশ্ন করা বন্ধ করে দেয় রুদ্র। কিন্তু বাবা গত 3 বছর আগে চলে গেলেন, হার্ট অ্যাটাক। হাসপাতালে দাঁড়িয়ে রুদ্র ভেবেছিল, তুমিও এত তাড়াতাড়ি কেন চলে গেলে বাবা? ভুটু তখনও ছিল। ফ্ল্যাটে ফিরে রুদ্র ভুটুর পাশে বসে কাঁদত। ভুটু তার মাথা রুদ্রর কোলে রেখে চুপচাপ শুয়ে থাকত। কিন্তু কয়েক মাস আগেই ভুটুও চলে গেল। ওর হাতে আর কিছুই ছিল না, না মায়ের সেই অস্পষ্ট ঘুম পাড়ানি গান, না বাবার কণ্ঠ, না ভুটুর উষ্ণতা। দেওয়ালগুলো যেন তাকে গিলে খেত। যত দিন যাচ্ছিল কলকাতার চাকরিটা শিকলের মতো হয়ে উঠছিল রুদ্রর কাছে। সকাল থেকে রাত ফাইল, ইমেল, বসের ধমক, তার ভিতরের কেউ চিৎকার করে বলছিল
এটা তোর জীবন নয় রুদ্র, এটা তোর জীবন নয়। তাই সেসব ছেড়ে ব্যাগ গুছিয়ে চলে এসেছে এই লাখান্ডায়। রুদ্রর এই পৃথিবীতে বেঁচে থাকা চেনা জানা একটা মাত্র কাছের মানুষের কাছে। এই কলকাতা শহরে কত মানুষ, কত আলোর রোশনাই, প্রতি মাসে হরেক রকমের উৎসব এখানে পসরা সাজিয়ে বসে, অথচ এই এতগুলো মানুষের ভিড়ে একটা মানুষের মুখও রুদ্রর চেনা নয়। একটা মাত্র চেনা সেই মুখটা খুঁজতে তাকে আসতে হয়েছে এই নির্জন পাহাড়ি জঙ্গলে। কি অদ্ভুত, তাই না? আমরা মুখেই বলি একা এসেছি, একাই চলে যাব, কিন্তু সত্যিকারের দুনিয়ায় আমরা আসলে একটা লতাপাতা। কাউকে অবলম্বন না করতে পারলে, কাউকে শক্ত করে জড়িয়ে না ধরতে পারলে আমরা আর এগোতে পারি না। রুদ্র হাত বাড়িয়ে ব্যাগ থেকে ভুটুর গলার বাঁধা চেনটা বের করল। জানলার বাইরে কুয়াশা গাছের মাথায় জড়িয়ে যাচ্ছিল। জঙ্গলের গভীরে কিছু লুকিয়ে আছে। রুদ্রর মনে হলো মায়ের গানের সেই শেষ নোট। হঠাৎ পাহাড়ের সেই নিস্তব্ধতা ভেঙে একটা ক্ষীণ সুর ভেসে এলো। কোনো মেয়ে যেন গান গাইছে। গানের কথা অস্পষ্ট, কিন্তু কি জাদু আছে সেই সুরে। বুকটা অজান্তেই কেঁপে উঠল। গানটা তার মনের গভীরের কোনো ক্ষতকে আবার জাগিয়ে দিল যেন। বিছানা ছেড়ে উঠে জানলার কাছে গেল রুদ্র। বাইরে এখনো কুয়াশার পর্দা, তার মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। গাছের ছায়া নড়ছে, কিন্তু কই কিছু নেই। গানটা কাছে আসছে, আবার কখন যেন দূরে মিলিয়ে যাচ্ছে। কে গান কে গাইছে ওখানে? কি হলো? কেউ উত্তর নেই কেন? গান কে গাইছে? এই সুর তো আমার চেনা, কিন্তু কিন্তু গলার আওয়াজটা তো মায়ের না। না, কোনো উত্তর নেই। কিন্তু জানলার কাছে হঠাৎ একটা হাতের ছাপ ফুটে উঠল, ছোট, নরম, যেন কোনো শিশুর। রুদ্রের শ্বাস আটকে গেল। সে জানলা খুলতে গেল, কিন্তু এই হোমস্টের একজন কর্মচারীর কথা মনে পড়ল তার। স্যার, জানলাটা কিন্তু ভুলেও খুলবেন না। তার হাতটা থেমে গেল অজান্তেই। রুদ্র ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে অন্ধকারের দিকে তাক করল। লেন্সে শুধু কালো কুয়াশা। তার গলায় অস্থিরতা জমে উঠল। হঠাৎ দরজায় টোকা। দরজার নিচ দিয়ে একটা পাতলা কাগজ ঢুকে এলো। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল। কাগজটা তুলে নিয়ে সে দেখল এটা একটা পুরনো ছবি। দুটো বাচ্চা হাত ধরে পাহাড়ে দাঁড়িয়ে, একজন রুদ্র আর অন্যজন তিস্তা। ছবির পেছনে কারোর হাতে লেখা, আমি অপেক্ষা করছি জঙ্গলে। রুদ্রর হাতটা কাঁপতে শুরু করলো।
এটা কে পাঠালো? তিস্তা? দু চোখের পাতা যখন এক হলো, রুদ্র হারিয়ে গেল সেই স্বপ্নে, যেখানে রুদ্রর মা তিস্তা আর ওকে খাইয়ে দিচ্ছে। তিস্তাই একমাত্র বন্ধু ছিল রুদ্রর, যার সাথে মায়ের ভালোবাসা ভাগ করে নিতে কোনো দিনেও কোনো অসুবিধা হয়নি। পরের দিন সকালে রুদ্রর ঘুম ভাঙল পাখির ডাক আর জানলা দিয়ে আসা নরম সূর্যের আলোয়। কুয়াশা তখনও জঙ্গলের মাথায় পাতলা চাদরের মতো ঝুলেছিল। সে উঠে হাত মুখ ধুয়ে ব্যাগটা খুলল, ক্যামেরাটা বের করে দেখে নিল লেন্স পরিষ্কার, ব্যাটারি চার্জড। তারপর জলের বোতল, একটা নোটবুক আর একটা জ্যাকেট ব্যাগে ভরে নিল। ভুটুর চেনটা হাতে নিয়ে একটু থমকে দাঁড়ালো সে। তার মনে পড়ল সেই গান, মায়ের স্মৃতি আর জঙ্গলের ডাক। তারপর ভুটুর চেনটা ব্যাগের এক কোণে গুজে দিল সে। রুদ্র মনে মনে বলে উঠল, এই পাহাড়, এই জঙ্গল তাকে এত ডাকছে কেন? কিসের জন্য? মায়ের সেই গান, নাকি তিস্তার জন্য, যে বলেছিল জীবনের সব হিসেব যখন এদিক ওদিক হয়ে যাবে, ভাগের উত্তর শুধু ভাগশেষেই পাওয়া যাবে, কোনোভাবেই তাকে আর মেলানো যাবে না, তখন নাকি সেই পাহাড়ের জঙ্গলের মধ্যে বসে রুদ্রর জন্য ও অপেক্ষা করবে? নাকি ওই পাহাড়ের জঙ্গলের কিনারাতেই দাঁড়িয়ে আছে ভুটু? জঙ্গলের দিকে এগোনোর সময় পথের ধারে একটা ছোট্ট দোকান চোখে পড়ল ওর। দোকানের পাশে বসেছিলেন এক বৃদ্ধা, যার চোখ মুখ ভীষণ চেনা লাগলো। তার চুল সাদা, কিন্তু চোখে একটা জোরালো চাহনি। রুদ্র এগিয়ে গেল। বৃদ্ধা তাকে দেখতেই উঠে দাঁড়ালেন। মনি, তুই ফিরে এসেছিস? দেখুন, কিছু মনে করবেন না, আমার আপনাকে ভীষণ চেনা লাগছে ঠিকই, কিন্তু আমি ঠিক চিনতে পারছি না। আসলে অনেক বছর আগেই আমি এখান থেকে চলে গেছিলাম, তো সেসব অনেক ছোটোবেলার কথা, কিছুই মনে পড়ে না সেভাবে, খুব আবছা স্মৃতিগুলো। তবে আপনার আপনার মুখটা ভীষণ চেনা চেনা ঠেকছে। মঙ্গলি আমার কথা মনে নেই মনি? আম্মা? তুমি আম্মা? মানে তুমি আমাকে সেই বন ঝর্ণার মেলায় নিয়ে যেতে? ও মা, দেখো জেলের মনে আছে সেই মেলার কথা। কিন্তু আম্মা, আমি তো এত বড় হয়ে গিয়েছি, তুমি আমায় চিনলে কি করে? যে ছেলেরে আমি গড়ে পিঠে মানুষ করলাম, তাকে আমি চিনতে পারবো না? বাবুজি কেমন আছে? তোমার বাবুজি আর নেই। আসলে এই পৃথিবীতে আমার কাছে আর কেউই নেই, তাই শহরের সব জঞ্জাল ধুয়ে মুছে সাফ করে দিয়ে আবার এই গ্রামে চলে এসেছি। ভীষণ ভালো কথা। তা মনি, তুই শহরে গেলি না কেন? এই গ্রামে কেন? শহরেই তো তোদের সব। কি জানো তো, শহরে অনেকে আমাকে চেনে, কিন্তু তারা কেউ আমার না, আমার লোক না। এত লোক শহরে, কত ভিড়, হট্টগোল, মানুষের এত প্রশ্ন, আর ভালো লাগছিল না, তাই শহরে না গিয়ে এই গ্রামে এলাম। এই গ্রামে আমায় কেউ চেনে না, কোনো প্রশ্ন নেই এই গ্রামে। যারা চিনতেও পারবে সেভাবে তো তাদের সাথে সখ্যতা ছিল না, তাই এত বড় হয়ে ওরা বুঝবেও না আমি কে। তা ভালো করেছো। মাঝে মাঝে মানুষের একা সময় কাটানো দরকার।
তা এখন কোন দিকে যাচ্ছ? তোমার তিস্তাকে মনে আছে? ওই যে তিস্তা, আমরা ছোটবেলায় একসঙ্গে খেলতাম। ও আমায় বলেছিল এই পাহাড়ে ও আমার জন্য অপেক্ষা করবে। অনেক খোঁজ নিয়েছি ওর বাবা মা এখন আর এখানে থাকে না। ও আমায় কথা দিয়েছিল ওই যে ওই জঙ্গলে ও আমার জন্য অপেক্ষা করবে। তিস্তা, তুমি তুমি তার কথা কেন তুললে? ওই নাম এখানে কেউ বলে না বাবা। আর ওই জঙ্গল ভালো নয়। ওখানে কিছু আছে, পুরনো অন্ধকার। ওই জঙ্গল একদিন ওই তিস্তাকেও ডেকেছিল, তারপর আর ফেরেনি। হ্যাঁ, ফেরেনি? ফেরেনি? হোয়াট রাবিশ! আর ফেরেনি মানে? এই জঙ্গল দিয়ে গান। হ্যাঁ, গান গান কালকে রাতে আমিও শুনেছি, আমিও ওই গান শুনেছি। তুমি শুনেছ? তাহলে তুমিও ডাক পেয়েছ বাবা। ওই গান শুনলে পিছু ফিরতে নেই। থাক, এখানে আমার ঘরে থাক, কিন্তু ওই জঙ্গলের দিকে যেও না। না না আম্মা, আমি থাকতে পারবো না। তুমি আমায় থামাতে পারবে না। তিস্তা আমার বন্ধু, আর ও যদি ওখানে সত্যি থেকে থাকে তাহলে আমি ওকে ফিরিয়ে আনবো। হ্যাঁ, আর গান আমি জানি ওটা আমার মায়ের গান। আর ওই জঙ্গলের আশেপাশে আমি ছোটবেলা কত ঘুরেছি, সব মন করা গল্প, সব মন করা গল্প। বৃদ্ধা হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে প্রায় বললেন, তখন আর এখন এক না। তুমি ছোট ছিলে, আমরা ছিলাম, আর তখন তুমি জঙ্গলের ভিতরে যেতে না, আশেপাশে যেতে। আমার কথা শোনো, যেও না। না না, আমি গিয়ে ছবিটা তুলবো। ছবি? কিসের ছবি? ওই জঙ্গলে চোখ আছে, সেই তোমাকে দেখেছে। তুমি শুনছো না কেন? চোখ? কিসের চোখ? আম্মা, কালকে চায়ের দোকানেও লোকটা বলছিল, তুমিও সেই একই কথা বলছো। কিছু তো বলো আমাকে। সেই যে কিসের চোখ, সে যদি জানতাম আমরা, তো একটা ব্যবস্থা নিতে পারতাম। তুমি শহরের ছেলে, বুঝবে না। ওই জঙ্গলে জ্যান্ত, তার ভিতর কিছু আছে, পুরনো অন্ধকার। ফিরে যাও মনি, আমার কথা শোনো। তার মধ্যে আজ পূর্ণিমা, আজ ওই জঙ্গল সব চাইতে রহস্যে ঘেরা। ঠিক আছে, ঠিক আছে আম্মা, আমি তোমার কথা শুনবো। জঙ্গলের গভীরে আমি যাব না, কিন্তু ওর কাছে আমায় যেতে হবে। আমি তোমায় কথা দিচ্ছি,
আমি সন্ধ্যার আগে ফিরে আসব। আমাকে কথা দিয়েছ কিন্তু তুমি তুমি কথা রেখো, তুমি ফিরে এসো কিন্তু। হ্যাঁ আম্মা, আমি সন্ধ্যার আগে ফিরে আসব, তুমি চিন্তা করো না, আমি সাবধানেই যাব। রুদ্র গ্রামের সরু পথ ধরেই হাঁটছিল। পাহাড়ের গায়ে কাঠের ঘরগুলো সকালের আলোয় জেগে উঠছিল, আর দূরে কুয়াশা পাহাড়ের ঢালে পাতলা হয়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা তাকে দেখে মাথা নেড়ে চলল। কেউ ফিসফিস করছিল, কিন্তু কেউ কাছে এলো না। রুদ্রর মনে হলো তারা যেন সবাই তাকে ভয় পাচ্ছে। না, তাকে না, তার গন্তব্যকে। রুদ্র হালকা হেসে নিয়ে যেন নিজেই নিজের মনে অবাঞ্ছিত প্রশ্ন আর ভয়গুলোকে একটু আলগা করতে চাইল। তবুও ওর পা কিন্তু থামল না। ও জঙ্গলের দিকে আরও এগিয়ে গেল। জঙ্গলে প্রবেশের মুখেই রুদ্রর চোখ একটা ভাঙা মন্দিরের উপর পড়ল। পাথরের দেওয়ালে তাতে বৌদ্ধ মন্ত্র খোদাই করা, কিন্তু তার মাঝে কিছু অদ্ভুত চিহ্ন, চারটি চোখের মতো। রুদ্র থমকে দাঁড়ালো। তার মনে হলো কেউ যেন তাকে দেখছে দূর থেকে। এইটা আবার কেমন জায়গা, আর এই চিহ্নটার মানেটাই বা কি? জঙ্গলের মুখে পৌঁছে রুদ্র থমকে দাঁড়ালো। তার কাঁধে ক্যামেরা, কিন্তু সে ছবি তুলতে ভুলে গেছে। ব্যাগের থেকে ভুটুর চেনটা ঝুলছে। হঠাৎ চারিদিক থেকে একটা ছায়া ঘিরে ধরল রুদ্রকে। কি হচ্ছে এটা? কি 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 এটা এটা হচ্ছে কি? এটা ছায়াটা ধীরে ধীরে রূপ নিল একটা মেয়ের, যার উপস্থিতি যেন জঙ্গলের সঙ্গে একাকার হয়ে গিয়েছিল। তার লম্বা চুল কালো স্রোতের মতো ঢেউ খেলছিল, যেন তিস্তা নদীর ঢেউয়ের ছায়া চুলের প্রান্তে কুয়াশা ফুটে জড়িয়ে ধরেছিল, যা সূর্যের নরম আলোয় মুক্তোর মতো ঝিকমিক করছিল। তার পরনে ছিল একটা সাদা পোশাক, যার কিনারায় পাহাড়ি ফুলের মতো নীল সবুজ নকশা কুয়াশায় মিলিয়ে যাচ্ছিল। গলায় ছিল একটা রূপোর তাবিজ, যার মৃদু ঝংকার জঙ্গলের নিস্তব্ধতাকে স্পর্শ করছিল। তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন সেই জঙ্গলের একটা অংশ, না মানুষ না স্বপ্ন। তার চোখ দুটো গভীর ছিল, যেন পাহাড়ের গুহায় কোনো গোপন ঝর্ণার প্রতিচ্ছবি। সেই চোখে কুয়াশার পর্দা ছিল, কিন্তু তার উপরে একটা হাসি ঝিকমিক করে খেলে যাচ্ছিল, যেটা রুদ্রর মনে একটা অস্পষ্ট স্মৃতিকে বারবার জাগিয়ে তুলছিল। মেয়েটা একটা গান গাইছে, যে গান সে কাল রাতেও শুনেছিল, যে গানে মিশে আছে পাহাড়ের দুঃখ আর প্রকৃতির মায়া। কে কে তুমি? তুমি তুমি কে? রুদ্রর গলা থেকে প্রশ্নটা ফিসফিসিয়ে বেরিয়ে এলো নিজের অজান্তেই। মেয়েটা তার দিকে তাকালো, কোনো কথা বলল না, উল্টে গানের সুর আরো করুণ হলো। সেখানে প্রতিটি নোট যেন রুদ্রের বুকের ভেতর এক একটা গোপন দরজা খুলে দিচ্ছিল, যে দরজার এক একটা জায়গায় আছে মায়ের অস্পষ্ট হাসি,
বাবার সাথে প্রতি রাতে গল্প করার কিছু উপদেশ, ভুটুর সেই চেন, মেলার বাঁশি সুরে শৈশবের হারানো হাসি। হাসি, হ্যাঁ, ওই হাসি, ওই হাসি তো তার ছোটবেলার সেই বন্ধুর। মেয়েটা তার দিকে তাকালো, তার চোখে কুয়াশার পর্দা ভেসে উঠল, কিন্তু সেই পর্দার উপরে একটা হাসি ঝিলিক দিল যেন। মেয়েটি ধীরে ধীরে কুয়াশার মধ্যে এগিয়ে গেল, তার গান জঙ্গলের গভীরে মিলিয়ে যাচ্ছিল। তার পায়ের তলার পাতা খসে পড়ল না, যেন সে মাটি ছুঁয়ে হাঁটছেই না। তার চুলের স্রোত কুয়াশায় মিলিয়ে যাচ্ছিল, আর তাবিজের ঝংকার জঙ্গলের হাওয়ায় ভেসে গেল। রুদ্রের পা নিজে থেকেই তাকে অনুসরণ করল। জঙ্গলের পথ সংকীর্ণ হয়ে এলো, গাছের ডালপালা তার মাথার উপর একটা ছাউনি তৈরি করেছে। দূরে ঝর্ণার শব্দ ক্রমশ স্পষ্ট হচ্ছিল, আর গানের সুরটা যেন তার হৃদয়ের সঙ্গে তাল মিলিয়ে বাজছিল। রুদ্রর মনে পড়ল বাবার সেই কথা, যা ভালোবাসবি তার জন্য লড়বি রুদ্র। মেয়েটি একটি ঝর্ণার ধারে থামল। পাথরের ফাঁকে জলের ফোঁটা সূর্যের আলোয় ঝিকমিক করছিল, যেন কেউ তারার টুকরো ছড়িয়ে দিয়েছে। সে ঘুরে দাঁড়ালো, তার মুখে কুয়াশার একটা পাতলা আস্তরণ। রুদ্র তার দিকে তাকিয়ে থমকে গেল। তার চোখে একটা চেনা ঝিলিক ছিল, যেন বনঝর্ণার মেলার আলোয় কেউ হাসছে। তুমি কেন এখানে এসেছো? আসলে আমার একজন বন্ধু এখানে আমার জন্য অপেক্ষা করছে। ওই আমাকে আসতে বলেছিল এখানে। পাগল নাকি তুমি? এই জঙ্গলে কেন কেউ অপেক্ষা করবে তোমার জন্য? এখানে কেউ নেই, তুমি ফিরে যাও। আচ্ছা, কেউ যদি নাই থেকে থাকে এখানে, তো তুমি আছো কেন? তুমি বলো, তুমি আগে বলো তুমি কে? হ্যাঁ, আর এই গানটা এটা আমার মায়ের গানের মতো শোনায়। তুমি গাইছো কেন? তুমি তো আমাকে আমাকে গান গেয়ে ডাকলে এখানে। আমাকে এখানে থাকতে হয়, ইচ্ছে না থাকলেও সেই একই রকমভাবে গান গেয়ে যেতে হয়। সেই গান শুনে এখানে লোক আসে, কিন্তু তুমি ফিরে আসো আমি চাইনি। তুমি ভুল করছো। এখানে থাকলে তুমি হারিয়ে যাবে। গ্রামে ফিরে যাও, যেখানে আলো আছে, মানুষ আছে। ফিরে যাও তুমি সেখানে। এই দাঁড়াও 1 মিনিট। তুমি কি করে জানলে আমি এখানে ফিরে এসেছি? তার মানে তুমি জানতে যে আমি আগে এখানে থাকতাম, আর তুমি চাও না কেন চাও না আমি এখানে আসি? হ্যাঁ, এই সত্যি করে বলো তো, তুমি তিস্তা না তো? উফ, এত প্রশ্ন করো কেন তুমি? গ্রামে ফিরে যাও, যেখানে সবাই আছে, যেখানে আলো আছে, মানুষ আছে। তুমি সেখানে ফিরে যাও। মানুষ যাদের চিনি না, জানি না, দিনের শেষে যাদের সাথে দুটো কথা বলতে পারি না, তাদের কাছে ফিরবো? কেন খালি তারা রক্ত মাংসে গড়া বলে? এই জঙ্গল তোমার জন্য নয়। ওই শহরটাও আমার জন্য নয়। ওই শহরেও আমার কেউ নেই। আমার বাবা চলে গেছে, ভুটু ও নেই। রোজ রাতে ফ্ল্যাটটা আমাকে গিলে খেতে চায়। আমি এখানে এসেছি কারণ আমার চেনা ওই একজনই আছে। সে আমাকে অনেক ছোটবেলায় বলেছিল এই জঙ্গলেই নাকি অপেক্ষা করবে। তাই তো আমি এসেছি তার কাছে। তুই এখনো একগুঁয়ে, তাই না? রুদ্রর শ্বাস আটকে গেল। তার মনে হঠাৎ একটা ছবি ভেসে উঠল। 2 বছর পাঁচেকের বাচ্চা পাহাড়ের একটা গাছের ডালে বসে দূরে জঙ্গল দেখতে দেখতে বলছে, আমরা ফিরে আসব। এই পাহাড়
আমাদের গোপন জায়গা, এখানে আমাদের সমস্ত দুঃখগুলো জমা রেখে দেব। তারপর একদিন দুজনে একসাথে ওই সব দুঃখ নিয়ে জঙ্গলে হারিয়ে যাব। তিস্তা, তিস্তা, তুই? হ্যাঁ, এতগুলো বছর পরও চেহারা, মুখের আদল বদলে গেলেও তুই আমাকে চিনতে পারলি? তোর কাছে আমার ছোটবেলাটা জমিয়ে রাখা। আমি যতই বড় হয়ে যাই না, তোকে আমি ভুলতে পারবো না। রুদ্রর পা কাঁপছিল। তার মনে বন ঝর্ণার মেলার বাঁশির সুর, পাহাড়ের পথে তাদের হাসি সব ঝড়ের মতো ভেসে এলো। কিন্তু তুই কোথায় ছিলি তিস্তা? গ্রামের সবাই বলছে তুই নাকি এই জঙ্গলে এসে হারিয়ে গিয়েছিস, কিন্তু তুই তো এইখানেই, আমার সামনেই। আর আমি তোকে খুঁজতেই এসেছি। আমি জানতাম তুই থাকবি এখানে। তুই আমাকে বলেছিলি তুই এখানেই অপেক্ষা করবি আমার জন্য। সব চাইতে উঁচু টিলাটায় বসে আমরা সূর্যাস্ত দেখব। জানিস আমার সব শেষ হয়ে গেছে। বাবা নেই, মায়ের গান শুধু স্মৃতিতে। ভুটুর গলার বেল্টটা শুধু রয়ে গেছে, ও নেই। আমি একা তিস্তা। আমি তোর কাছে আশ্রয় চাই। আমি তোর জন্য এসেছিলি। তুই তো বলেছিলি আমি ফিরে এলে তুই দেখা করবি আমার সাথে। এখানেই। আমার জন্য ফিরলি নাকি নিজের জন্য? আমার জন্য ফিরলে যেদিন তোর সব ছিল সেই দিনই আসতিস। এখন তুই নিঃস্ব, তাই ছাড় এসব, ফিরে যা। শোন আমার কথা, তুই ফিরে যা। আমি জানি তোর অভিমান হয়েছে, তবে জানিস কিছু মানুষ থাকে যারা দূরে থাকলেও, যাদের সাথে যোগাযোগ না থাকলেও তাদের স্পর্শটুকু থেকে যায় চিরকাল। মনে হয় এই তো পাশেই আছি, তাই আলাদাভাবে আর তোকে খুঁজিনি কখনো। তুই ফিরে যা রুদ্র। যদি আমায় ফিরিয়েই দিবি তাহলে আমাকে কালকে ডাকলি কেন? আমি? রুদ্র কালকের রাতের ছবিটা দেখালো। তিস্তা হাত বাড়িয়ে দেখে বলল, এটা তো আমাদের সেইবার বন ঝর্ণার মেলায় গিয়ে তোলা ছবি, কিন্তু আমি তো তোকে এটা পাঠাইনি। মানে? এটা মারার কাজ। ওই শয়তান তোকে টেনে এনেছে। তুই ফিরে যা রুদ্র। আমি পারছি না আর তিস্তা। আমি এবার একটা সূর্যাস্ত দেখতে চাই তোর সাথে। ওসব দিন আমাদের হারিয়ে গেছে, ওগুলো এখন মনে করেই সুখে থাক। আমাদের আর কোনোদিন একসাথে সূর্যাস্ত দেখা হবে না। আর যদিও দেখা হয়, তবে ওটাই আমাদের দেখা শেষ সূর্যাস্ত হবে। জানিস, কালকে রাতে তোর ওই গানটা ঠিক আমার মায়ের ঘুম পাড়ানি গানের মতো লাগছিল। এই তোর মনে আছে মা কেমন আমাদের একসাথে খাইয়ে দিত? তুই তো সারাদিন আমাদের বাড়িতেই থাকতিস। তিস্তা হালকা হাসল, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর মাই তো আমার কাছে মা ছিল রে। নিজের বাপ মা তো মেয়ে বলে ছায়ের নুড়োর মতন রাখতো আমাকে। ছেলেটাই সব ওদের, আমি তো জঞ্জাল। মা কেমন চলে গেল কাউকে কিছু না বলে, কেউ জানে না। অনেকে কত বাজে বাজে কথা বলেছে জানিস। মা নাকি পালিয়ে গেছে অন্য কারোর সাথে। তবে বাবা বলতো মা নাকি সিদ্ধার্থর মতন ঘর ছেড়েছে। সিদ্ধার্থ স্ত্রী সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে চলে গেছিল, আর আমার মা তার স্বামী আর সন্তানকে। মা নাকি নিজেকে খুঁজতে বেরিয়ে গেছিল। এই পাহাড় থেকে চলে যাওয়ার পর মায়েরও আর ওই ইটকাট পাথরের শহর ভালো লাগতো না, তাই একদিন সব ছেড়ে পালিয়ে গেল। মায়ের তো কোনো আশ্রয় ছিল না, তবে আমার আছে। আমার একটা তুই আছিস, তাই আমি তোর কাছে এসেছি একটা সূর্যাস্ত দেখব বলে। আর
আমাদের ওই দুঃখগুলো নিয়ে ওই ঝর্ণাটার পাড়ে যাব। সূর্যাস্ত? রুদ্র, আমরা ওই দিনগুলো অনেক আগে পেরিয়ে এসেছি রে। তুই চলে গেছিস, এগিয়ে গেছিস, আবার ফিরে এসেছিস, আর আমি শুরু থেকে শেষ অবধি বসেছিলাম এই ভেবে যে একদিন সব ঠিক হয়ে যাবে। পরে কি বুঝলাম জানিস? আদতে ঠিক হওয়া না, কিচ্ছু না, আমাদের স্রেফ অভ্যেস হয়ে যায়। তাই আমিও আমার বুকের ভিতরের খালি জায়গাটা নিয়ে, বন্ধুহীন সূর্যাস্তগুলো নিয়ে একা থাকা শিখে গেলাম রে। না রে, তুই ভাবছিস আমি এগিয়েছি, আসলে আমি দৌড়েছি, আমি পালিয়েছি। তুই হয়তো একা সূর্যাস্ত দেখেছিস, আর আমি একা ভিড়ে হেঁটে গেছি। তিস্তা, মনে আছে আগে কেমন তুই পাহাড় জুড়ে গান গাইতিস আর ওই ফড়িংটার মতন উড়ে বেড়াতিস? আমি তোকে ছাড়বো না। বল না, আমাকে বল না কি হয়েছে। তুই মন্দিরটা দেখেছিস? ওই চিহ্নগুলো? হ্যাঁ দেখেছি, ওই চোখের মতো খোদাই করা। কিসের মন্দির ওটা? ওটা মারার মন্দির। এই জঙ্গল তার। তুই যত এগোবি তত সে তোকে টানবে। মারা? কে মারা? কোনো দেবতা? দেবতা নয় রে, অপদেবতা। সে মানুষের মন খায়। লোভ, ভয়, ভালোবাসা, মানুষের মনের দুর্বলতা তার অস্ত্র। আর আমিও তার কাছে বাঁধা। দূর, কী সব বলছিস? না না, কোনো অপদেবতা তোকে বাঁধতে পারবে না, আমি তোর সাথে আছি। তিস্তা তার হাত ছাড়িয়ে পিছিয়ে গেল। তুই বুঝবি না রুদ্র, আজ পূর্ণিমা। আজ রাতে এখানে থাকলে তুই হারিয়ে যাবি। হ্যাঁ, তো পূর্ণিমা তো কি হয়েছে তাতে? তুই সব সময়ই এমন ছিলি, আমাকে বাঁচাতে চাইতিস। কিন্তু যতদিন তুই ছিলি আমিও বেঁচেই ছিলাম। তবে আর নয়, ফিরে যা রুদ্র, নয়তো তুইও আমার মতো হারিয়ে যাবি। রুদ্র কোনো কথা না বলে উল্টে আরও এগিয়ে গেল জঙ্গলের দিকে। তিস্তা এক মুহূর্ত তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে তার কাছে এলো। তারা দুজনে গাছের নিচে বসল। কুয়াশা তাদের ঘিরে ধরেছিল। পাহাড়ের বুকে সূর্য ঢলে পড়ছে। তোর মনে আছে তিস্তা, আমাকে একবার একটা পাথরের তাবিজ দিয়েছিলি, বলেছিলি এটা আমাকে রক্ষা করবে? আমি এখনো সেটা রেখে দিয়েছি। তুই রেখেছিস? হ্যাঁ, তোর কথা কখনো ভুলিনি। তুই আমার প্রথম বন্ধু ছিলি, বা হয়তো বন্ধুর চেয়েও। তিস্তা মাথা নামালো। তুই এসব বলিস না রুদ্র, আমার জন্য তুইও বিপদে পড়বি। বিপদ হলে দুজনে মিলে একসাথে লড়বো। রুদ্র তার হাত ধরে বলল, এই পাহাড়, এই জঙ্গল, এগুলো আমাদের গোপন জায়গা ছিল, আমাদের দুঃখগুলোকে জমিয়ে রাখার জায়গা। মনে আছে আমাদের কেউ এখানে আসতে দিত না? কিরে, মনে আছে তিস্তা? কিরে, কি হয়েছে বলবি তো? কাঁদছিস কেন? আমি আর ভাই তো যমজ, আমাদের দুজনেরই তো আজ জন্মদিন রে। মা পায়েস পুরোটা ভাইকে দিল, তারপর ভাই যেটুকু আর পারলো না সেইটুকু আমায় দিল। তোর বোকা, এটুকুর জন্য তুই জন্মদিনে কাঁদছিস? তুই চল আমার সাথে, আমার মা তোকে পায়েস করে খাওয়াবে। চল চল চল। আমার খুব কান্না পাচ্ছে, খুব দুঃখ হচ্ছে রে। তাহলে একটা কাজ কর, ওই যে পাহাড়ের জঙ্গল, ওখানে সব দুঃখগুলোকে জমিয়ে রাখ। একদিন আমরা বড় হব, সেদিন আমাদের কেউ বারণ করবে না ওখানে যেতে। তখন আমরা ওই দুঃখগুলোকে কুড়িয়ে নিয়ে ওই ঝর্ণায় ভাসিয়ে দেব, তারপরে আমরাও হারিয়ে যাব। কেমন? হারিয়ে যাব? কোথায়? কেন? ওই জঙ্গলে। এই জঙ্গল কারো নয়, এটা মারার।
আর আমি তার অভিশাপে বাঁধা। অভিশাপ হয়ে থাকলে আমি সেটাকে ভাঙব। তুই আমাকে বিশ্বাস কর, আমি তোকে হারাবো না। তিস্তা তার দিকে তাকালো। তার চোখে ভালোবাসা আর ভয় মিশে আছে। সে ধীরে ধীরে তার মাথা রুদ্রের কাঁধে রাখল। কিন্তু মারা আমাদের ছাড়বে না। আমরা দুজনে মিলে ওকে হারাবো। তুই আমার তিস্তা, আমি তোর জন্য সব করব। বাবা আমাকে বলতো, যাকে ভালোবাসবি তার জন্য লড়বি। আমি মায়ের জন্য তো লড়তে পারিনি, তবে তোর জন্য লড়ব। আমার বাবা পারেনি, কিন্তু আমি পারবো, ঠিক পারবো, দেখে নিস। কিন্তু তাদের এই মুহূর্ত কুয়াশার মতোই ভঙ্গুর ছিল। কুয়াশা আরও ঘন হয়ে গাছের ডালে জড়িয়ে পড়ছিল, আর দূরের পাহাড় থেকে ভেসে আসছিল একটা নিচু গর্জন, যেন প্রকৃতি নিজেই ফিসফিস করছে। রুদ্র তার ক্যামেরা হাতে নিয়ে তিস্তার দিকে তাকালো। জানিস, আমি ছোটবেলায় ভাবতাম তুই বোধহয় পাহাড়ের কোনো রাজকন্যা। রাজকন্যা? আর আমি তোর কথা শুনে ভাবতাম তুই হয়তো কোনো দূর দেশের যাযাবর। হ্যাঁ, যাযাবরই তো। যাযাবরদেরই তো কোনো ঘর থাকে না। তুই এখনো সেই একই রকম রয়ে গেছিস বল, যে আমাকে পাহাড়ের শেষে নিয়ে যেতে চাইতো। মনে আছে তুই বলেছিলি একদিন আমরা এই পাহাড়টার উপর দাঁড়াবো, তখন গোটা দুনিয়াটা আমাদের হবে। আমরা ওই ছোট্টবেলা থেকে তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম, যেদিন আমরা দুজনে এই জঙ্গলে হারিয়ে যাব, আর কেউ খুঁজবে না আমাদের। ছোটবেলায় যেগুলো বলতাম সেগুলো তখন রূপকথার মতো লাগতো। এখন রূপকথা শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, ছুঁয়ে দেখতে নয়। রূপকথাকে ছুঁতে গেলে রূপকথার গল্পে থাকা রাক্ষসগুলোর সাথে লড়তে হয় আগে। জীবনে এত লড়াই করার পর আর ওই রাক্ষসদের সাথে লড়তে ইচ্ছে হয় না। তখন মনে হয়, থাক বাবা, আমি এই বেশ ভালো আছি। যদিও আমি ভাবতাম, জানিস, যে তোর আমার কথা মনে থাকবে কি না, বড় হয়ে গেলে তোকে কেমন দেখতে লাগবে, আমি তোকে চিনতে পারবো কি না, বা তুই আমার জন্য অপেক্ষা করবি কি না। এমনকি এখানেও যখন আসছিলাম আমি ভাবছিলাম যে চলে তো এলাম, সত্যি তিস্তা থাকবে তো? তিস্তা, আমি তোকে... থাক, বাকিটা বলিস না। কেন? লোভ হবে আমার রূপকথাকে ছুঁয়ে দেখার। দেখি না ছুঁয়ে দেখ, এখানেও এক রাজকন্যার জন্য এক যাযাবর অপেক্ষা করছে, যে তার জন্য সব ছেড়ে এসেছে। তাহলে তো মারা আরেকটা অস্ত্র পেয়ে যাবে। লোভ, কামনা, আকাঙ্ক্ষা, মায়া নিয়েই তো মারা এত কিছু করে। আমার ভালোবাসা তোর জন্য বিপদ ডেকে আনবে। আজ রাতে কিছু হবে রুদ্র, আমি জানি। আমার মন বলছে মারা আমাকে ডাকছে। রুদ্র তার হাত শক্ত করে ধরল। রুদ্রর কিছু বলার আগেই জঙ্গলের গভীর থেকে একটা ফিসফিস ভেসে এলো। কণ্ঠটা ঠান্ডা, অমানসিক। তিস্তা চমকে উঠল। সে জেগেছে। সে ফিসফিস করলো, মারা। তিস্তা, ভয় পাস না, তুই আমার সঙ্গে থাক। পূর্ণিমার আলো তাদেরকে ঘিরে ধরল, কিন্তু তার পেছনে লুকিয়েছিল মারার আয়না। রুদ্র, তুই যা এখান থেকে। তিস্তা, যখন ছোট ছিলাম তখন তো কেউ আমাদের এই জঙ্গলের কথা বলতো না, শুধু কড়া চোখে পাহারায় রেখে দিয়েছিল। আমিও তো চলে গিয়েছিলাম, তাই আমার আর জানা হয়নি। তুই তো জানিস এখানে কি আছে, আমাকে বল সেটা। তিস্তা প্রায় কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। সব আমার দোষ, সব দোষ আমার।
আমার ওই ইচ্ছের জন্য আজ তুই বিপদে। তোর বাবারও ট্রান্সফার হয়নি রুদ্র, তোকে আমার থেকে বাঁচানোর জন্যই। মানে তুই কি বলছিস কি এসব? আমি জন্মাতে একজন বলেছিল আমার সঙ্গে নাকি এই জঙ্গলের ছায়া আছে, আমি যাকেই ভালোবাসবো তার জীবনে অন্ধকার নামবে। তাই মা বাবা কোনোদিন আমার দিকে ফিরে চায়নি। কাকিমা আর তুই আমার সব ছিলি। কাকু সেটা জানতে পেরে আমার থেকে দূরে। আমি নাকি যাকে ভালোবাসি তাকে বেঁধে ফেলতে চাই। বাবা বাবা এসব মানতো? হ্যাঁ, কাকিমা হয়তো এটাই মেনে নিতে পারেননি, তবে কাকু ভুল ছিল না রে। আমি সত্যিই তোকে মানতে চেয়েছিলাম, তাই তো আজ নিজেই আটকা পড়ে গেছি। না না তিস্তা, তুই কি বলছিস আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। এই জঙ্গল, ছায়া আর ওই অপদেবতা মারা, এসব কি? তবে শোন, লাখান্দার নিষিদ্ধ জঙ্গল শুধু গাছ আর কুয়াশার আড়াল ছিল না, এ ছিল এক পৌরাণিক অন্ধকারের কেন্দ্র, যেখানে পাহাড়ের পাথর আর প্রাচীন গাছের শিকড়ে মিশে আছে অসংখ্য গল্প, ভয়, ত্যাগ আর অলৌকিক শক্তির। গ্রামের বুড়োরা ফিসফিস করে বলতো এই জঙ্গলে নাকি দেবতা আর অপদেবতারা মানুষের ভাগ্য নিয়ে খেলত। তাদের কাহিনীতে জঙ্গল ছিল মারার রাজ্য, বৌদ্ধ পুরাণের অপদেবতা, যিনি প্রলোভন আর মায়ার প্রতীক। কিন্তু মারার গল্প এখানে আরও গভীর, আরও ভয়ঙ্কর। মারা কোনো সাধারণ অপদেবতা ছিলেন না, তিনি ছিলেন মানুষের মনের ছায়া, লোভ, ক্রোধ আর কামনার মূর্তি। বৌদ্ধ গ্রন্থে মারা বুদ্ধের ধ্যান ভাঙতে চেয়েছিলেন, কিন্তু লাখান্দার পৌরাণিক কাহিনীতে তিনি আরও শক্তিশালী। বলা হয় যখন পাহাড়ের প্রথম মানুষ এই জঙ্গলে এসেছিল, তারা একটা গুহায় কালো পাথরের কুয়াশায় মোড়া আয়না খুঁজে পায়। সেই আয়না ছিল মারার দ্বার, যেখানে তিনি মানুষের সঙ্গে কথা বলতেন। আয়নার কাছে কেউ নিজের প্রতিবিম্ব দেখত না, দেখত তাদের গোপন ইচ্ছা শক্তি, আকাঙ্ক্ষা, অমরত্ব। কিন্তু প্রতিটি ইচ্ছার দাম ছিল একটি প্রাণ। শতাব্দী আগে জঙ্গলের কাছে এক সম্প্রদায় গড়ে উঠেছিল, কালো পাথরের পূজারী। তারা বিশ্বাস করত মারা তাদের অমরত্ব দেবেন। তারা আয়নার সামনে বলি দিত, প্রথমে পশু, তারপর মানুষ। প্রতি পূর্ণিমায় আয়না একটি প্রাণ গ্রাস করত, আর পূজারীরা শক্তি পেত। কিন্তু মারার লোভের শেষ ছিল না। এক পূর্ণিমায় যখন পূজারীরা বলি দিতে ব্যর্থ হলো, মারা ক্রুদ্ধ হয়ে পূর্ণিমার চাঁদ জঙ্গলের ওপর ঝুলছিল। তার রূপালী আলো কুয়াশার মধ্যে ছড়িয়ে পড়েছিল, কালো পাথরের পূজারীদের একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। আর তারপর থেকেই ওই আয়নায় যে দাঁড়ায়, তাকেই প্রলোভন দেখিয়ে নিজের কাছে টেনে নেয়। তারপর তারপর কি হলো তিস্তা? এই অভিশাপ তোর অবধি চলে এলো কি করে? আমার কাছে এই অভিশাপ আসেনি, বরং আমিই ডেকে এনেছিলাম নিজের জীবনে। আমি ছোটবেলায় জানতাম না এই জঙ্গলের গভীরে কি লুকিয়ে আছে, তবে সবাই ছোট্ট থেকে আমাদের এখান থেকে দূরে রাখতো বলে আমার ইচ্ছা হতো এই জঙ্গল দেখার। তাই তোকে বলতাম একদিন তুই আর আমি এখানে চলে আসব। কিন্তু তুই যেদিন কলকাতায় চলে গেলি,
আমার জীবন বদলে গেল। আমি একা হয়ে গেলাম। মা বাবা ছিল, কিন্তু তাদের কাছে আমি যেন একটা বোঝা। আমি প্রায়ই এই জঙ্গলের কাছে এসে বসতাম, তোর সঙ্গে কাটানো দিনগুলোকে মনে করে কাঁদতাম। তারপর বয়স একটু বাড়তেই বাবা বিয়ে দিতে চাইলো। আমি কোনো প্রশ্ন করিনি, চুপচাপ রাজি হয়ে গিয়েছিলাম, জানিস তো। কিন্তু পরে জেনেছিলাম বাবা বিয়ে নয়, আমাকে এক রকমের বিক্রি করছে। ঘেন্না ধরে গেছিল সেদিন নিজের উপর, নিজের শরীরের উপর। পালিয়ে এসেছিলাম এই জঙ্গলে আবার। সেদিন পূর্ণিমার রাতে আমি জঙ্গলের একেবারে গভীরে চলে গিয়েছিলাম। তখনই দেখেছিলাম সেই কালো পাথরের আয়না। রুদ্রর চোখে অবিশ্বাস আর কৌতূহলে মোড়া। আয়না? তুই কি দেখলি তাতে? তিস্তার চোখে ভয় আর দুঃখ মিশে গেল। আমি নিজেকে দেখিনি রুদ্র, আমি দেখলাম আমাদের দিনগুলো, তোর সঙ্গে হাসি, খেলা, সূর্যাস্ত। আর তারপর দেখলাম তোকে কলকাতায় একা হারিয়ে যাচ্ছিস তুই। তাই চাইলাম তুই ফিরে আসিস। আমি চাইলাম আমরা আবার একসঙ্গে থাকি। আয়না আমাকে বলল, তোর ইচ্ছা পূরণ হবে, কিন্তু তার দাম দিতে হবে তোকে। আমি জানতাম না দামটা কি। আমি শুধু বললাম, যা লাগে নাও। মারার শক্তি তিস্তার এই ইচ্ছেটাকেই ব্যবহার করে তাকে বাঁধে। সেই রাত থেকে তিস্তার আত্মা জঙ্গলের সঙ্গে একাকার হয়ে যায়। তিস্তার শরীর ফিরলেও তার সত্তা মারার দাসীতে পরিণত হয়। জীবন মৃত্যুর মাঝে থমকে যায় সে, জঙ্গলের ছায়া হয়ে ঘুরে বেড়ায়। তার গানে দুঃখ আর অভিশাপ মিশে থাকে। তিস্তার এই বন্দিত্ব ছিল মারার খেলার অংশ। মানুষের লোভ, কামনা বা কোনো দুর্বলতাকে ব্যবহার করে তার নিজের রাজ্যে আটকে রাখে। তুই এসব কেন করেছিলি তিস্তা? কারণ তুই আমার প্রথম আর একমাত্র বন্ধু ছিলি। আমি বুঝিনি আমার এই ইচ্ছা, এই দুর্বলতা মারার শক্তি হয়ে যাবে। তোর জীবনে কেউ তো ছিল না, কাউকে তুই নিজের করেই নিসনি। তবে আমার জন্য এতটা কেন করলি? এমন ভাবে সবকিছু ছেড়ে দিলি কেন আমার জন্য? মানুষ কার জন্য সবকিছু ছেড়ে দিতে পারে জানিস? কার জন্য? যে তার থেকে কোনোদিনও কিচ্ছু চাইনি। রুদ্র, আমরা কি কেউ কারোর থেকে কোনোদিন কিছু চেয়েছি? কোনো দেনা পাওনার হিসেব কষেছি আমরা? প্রেম করলে মানুষ অনেক হিসেব কষে। ওই দিন কেন গোলাপ দিলে না, ওই পোস্টে কেন রিয়্যাক্ট করলে না। কিন্তু আমরা খালি বন্ধু ছিলাম। বন্ধুত্ব আর মাতৃত্ব ব্যাপারটা অনেকটা এক জিনিস, জানিস তো। দুটোর কোনোটাই তোর থেকে কিচ্ছু চাইবে না, শুধু তোকে ভালোবেসে যাবে। আমি যাব জঙ্গলের ভেতরে। তুই পাগল হয়েছিস? আমি জানি ওই অপদেবতা মারাকে হারানোর জন্য একটা রাস্তা আছে। মানে কি রাস্তা? কোনো ইচ্ছেই না রাখা। ইচ্ছে না রাখা? এটা সম্ভব নাকি? এসবে কোনো লজিক নেই রুদ্র। লজিক হয়তো নেই, তবে চেষ্টা তো আমাকে করে দেখতেই হবে। জঙ্গলের পথ ক্রমশ সংকীর্ণ হচ্ছিল। গাছের ডালপালা তাদের মাথার উপর একটা ঘন ছাউনি তৈরি করছিল, যার ফাঁক দিয়ে পূর্ণিমার আলো এসে মাটিতে অদ্ভুত ছায়া ফেলছিল।
হঠাৎ পথের মাঝে একটা পাথরের দেওয়াল দেখা গেল। দেওয়ালের মাঝে একটা গুহার মুখ, যার ভিতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল। গুহার মুখে খোদাই করা ছিল সেই 4 চোখের চিহ্ন, যা রুদ্র মন্দিরে দেখেছিল। তিস্তা থমকে দাঁড়ালো। এটা মারার গুহা। এখানেই সেই কালো পাথরের আয়না আছে। আমি এখানেই তাকে দেখেছিলাম। রুদ্রর বুকের ভিতর যেন কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। তাও চোখ বুঝে বলল, আমাদের ভেতরে যেতে হবে। তিস্তা তার হাত চেপে ধরল। না রুদ্র, তুই যদি আয়নার সামনে দাঁড়াস, মারা তোর মনের গভীরে ঢুকে পড়বে। তুই হারিয়ে যাবি। গুহার ভেতরে অন্ধকার ছিল, কিন্তু পূর্ণিমার আলো একটা পাতলা রেখা হয়ে ভেতরে ঢুকছিল। দেওয়ালে খোদাই করা ছিল কিছু অদ্ভুত চিহ্ন, চোখ, হাত আর সাপের মতো কিছু আকৃতি। গুহার শেষে ছিল একটা কালো পাথরের আয়না, যার পৃষ্ঠ মসৃণ কিন্তু অদ্ভুতভাবে জীবন্ত মনে হচ্ছিল। আয়নার সামনে দাঁড়াতেই রুদ্রর শরীরে একটা ঠান্ডা শিহরণ খেলে গেল। গাছের ডালপালা যেন তাদের দিকে ঝুঁকে পড়ছিল, আর ফিসফিসটা এখন স্পষ্ট। কণ্ঠটা তিস্তার নাম ধরে ডাকছিল। রুদ্রর পিঠে শিহরণ খেলে গেল। আমি আছি তোর পাশে, ভয় পাস না। পথের শেষে তারা একটা খোলা জায়গায় পৌঁছালো। সেখানে কালো পাথরের একটা বেদির উপর দাঁড়িয়েছিল মারার আয়না। এটা কোনো সাধারণ আয়না ছিল না। এর কাঁচ কালো, যেন অন্ধকারের একটা গভীর গর্ত। তার পাশে খোদাই করা চিহ্ন, সেগুলো যেন জীবন্ত। রুদ্রের বুকের ভিতর ধুকপুক যেন বেড়ে গেল। এইটাই কি? হ্যাঁ, এটা মারার দ্বার। রুদ্র আয়নাটার দিকে এগিয়ে গেল। কিন্তু এটা আমাদের থেকে কি চায়? তুই তো বললি এটা নাকি মনের ইচ্ছেগুলোকে দেখায়। তিস্তা তাকে পেছনে টানল। কাছে যাস না রুদ্র, এটা তোর মনকে ধরবে। তোর ভয়, তোর ভালোবাসা সব মারার হাতে চলে যাবে। রুদ্র থামল, কিন্তু তার চোখ আয়না থেকে সরছিল না। আয়নার মধ্যে কোনো প্রতিবিম্ব ছিল না, তার বদলে কুয়াশার মতো কিছু ঘুরছিল। আর তার মধ্যে ধীরে ধীরে একটা মূর্তি ফুটে উঠল। তার চোখে 4টি পাথর জ্বলছিল, আর মুখে ছিল একটা হাসি, যা একই সঙ্গে মায়াময় আর ভয়ঙ্কর। তিস্তার হাত রুদ্রের কবজি শক্ত করে চেপে ধরল। তার নখ তার চামড়ায় খুঁড়ে যাচ্ছে। না রুদ্র, তুই যদি ওই আয়নার সামনে দাঁড়াস, মারা তোর মনের গভীরে ঢুকে পড়বে। তুই হারিয়ে যাবি আমার মতো। আমি দেখেছি ওর চোখ। না 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 তিস্তা, পিছিয়ে পড়লে চলবে না। আমি হারবো না, তুই আমার পাশে থাক। আমি দেখতে চাই আমি ওই অপদেবতাকে। আমরা একসঙ্গেই অন্ধকারের মুখোমুখি হব। রুদ্র, তুই এসেছিস। আমি জানতাম তোর ইচ্ছে, তোর বাসনা তোকে এখানে ডেকে আনবে। বল, কি চাস? কি তোর ইচ্ছা আমায় বল, আমি সব পূরণ করতে পারি। মারা, আমি কিচ্ছু চাই না। মারা হেসে উঠল। তার বিকট হাসি প্রতিধ্বনিত হতে লাগলো পাহাড়ের প্রতিটা পাথরের গায়ে।
কিচ্ছু চাস না, কিচ্ছু চাস না। মানুষ কিছু না চেয়ে থাকতেই পারে না। আমি তোর মনের গভীরতম ইচ্ছাটা দেখতে পাচ্ছি। তুই তোর মাকে চাস। তোর মায়ের হাসি, মায়ের কোলে মাথা রেখে ঘুমানো, তিস্তার হাত ধরে পাহাড়ে দৌড়ানো, সূর্যাস্ত দেখা। তুই চাস তোর বাবা বেঁচে থাকুক, ভুটু তোর পাশে লাফাক। আমি সব দিতে পারি, শুধু বল তুই চাস। রুদ্র দেখল তার মাকে, তিনি হাসছেন, তার হাত ধরে তাকে বন ঝর্ণার মেলায় নিয়ে যাচ্ছেন। তারপর দেখল তার বাবাকে, তিনি খবরের কাগজ হাতে হাসছেন, আর ভুটু তাদের পাশে লাফাচ্ছে। তারপর তিস্তা, ছোটবেলার তিস্তা, পাহাড়ের গান গাইছে আর হাতে একটা ফুলের মালা। ছবিগুলো এত জীবন্ত ছিল যে রুদ্রর মনে হলো সে যেন সত্যিই তার অতীতে ফিরে গেছে। এই সব তোর হতে পারে, শুধু একবার বল তুই এগুলো চাস। তিস্তা ফিসফিস করে বলল, রুদ্র শুনিস না, এটা ফাঁদ। যদি তুই ইচ্ছা করিস তুইও তার কাছে বাঁধা পড়বি। রুদ্র চোখ ছলছল করছিল, সে ছবিগুলোর দিকে তাকিয়েছিল, তার হারানো জীবন, তার সুখের দিনগুলো। তার মনে হলো সে যেন মায়ের হাতের স্পর্শ অনুভব করছে, বাবার গম্ভীর কিন্তু উষ্ণ হাসি দেখছে, ভুটুর উষ্ণতা অনুভব করছে সে। কিন্তু তারপর সে চোখ বুঝল, তারপর তার মনে বাবার কথাটা যেন ভেসে উঠল। যেমন ভালোবাসতে পারবি, সে ভালোবাসাকে জল বাতাস দিতে পারবি, আবার সময় হলে মুঠো আলগা করে সেই ভালোবাসাকে চলেও যেতে দিতে পারবি। হ্যাঁ, এটা সত্যি যে আমি আমার অতীতকে ভালোবাসি, কিন্তু না, আমি চাই না ওটাকে ফেরত চাই না। আমি তিস্তাকেও ভালোবাসি, কিন্তু ওকে আমি বাঁধতে চাই না। কিচ্ছু চাস না, না রুদ্র, মানুষ এমন হয় না। আয়নায় ছবি ফুটে ওঠে, রুদ্রর মা হাসছেন, তিস্তা তার হাতে ফুলের মালা দিচ্ছে, ভুটু লাফাচ্ছে। দেখ 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 দেখ, এই জীবনটা তোর হতে পারে, শুধু তুই আমাকে তোর ভালোবাসাগুলো দিয়ে দে, তোর ইচ্ছেগুলো দিয়ে দে। রুদ্র শুনিস না, এটা ফাঁদ। আমি চেয়েছিলাম তোকে ফিরে পেতে, আর দেখ আমি জঙ্গলের ছায়া হয়ে গেছি। তুইও যদি চাস তুইও হারাবি। ভয় পাস না তিস্তা, আমি হারবো না। আমি শুনেছিলাম আমার বাবার কাছে অনেক আগে এমন একজন মানুষ এমন অন্ধকারের সামনে দাঁড়িয়েছিল, তার নাম ছিল সিদ্ধার্থ। সে ভয়, লোভ, কামের আর ইচ্ছার মুখোমুখি হয়েছিল। আমিও তাই করব। আমি কিচ্ছু চাই না মারা, তুই আমার ইচ্ছা দিয়ে আমাকে বাঁধতে পারবি না। আমি এসেছি আমার তিস্তাকে মুক্ত করতে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, তুই নিজেকে তার
কার সঙ্গে তুলনা করছিস? তুই একটা দুর্বল মানুষ রুদ্র। তোর ভালোবাসা তোকে ধ্বংস করবে। দেখ দেখ, তোর মা তোকে ডাকছে, তিস্তা পাহাড়ে গান গেয়ে বেড়াচ্ছে। এগুলো ছেড়ে তুই কি পাবি? আমি মুক্তি পাবো, তিস্তা মুক্তি পাবে। আমি জানি ইচ্ছা আমাকে বাঁধে। আমি তিস্তাকে ভালোবাসি, কিন্তু আমি তার জন্য শেকল চাই না। আমি শিখেছি যে যে সত্যিকারের ভালোবাসা কিচ্ছু চায় না। রুদ্র, তুই এটা কি বললি? তুই কিছু চাইবি না? তুই কি করে পারলি রে? আমি তো পারিনি। আমি চেয়েছিলাম তুই ফিরে আসিস, আর দেখ আমি জঙ্গলের ছায়া হয়ে গেছি। মানুষ তো ইচ্ছে ছাড়া বাঁচে না। ইচ্ছা তো আমাদের জীবনের আলো, তাই না? রুদ্র তিস্তার দিকে তাকায়। তার চোখে একটা গভীর শান্তি, যেন সে তার মনের সমস্ত ঝড় পার করে এসেছে। তিস্তা, ইচ্ছা আমাদের আলো হতে পারে, কিন্তু সেই আলো প্রায় আমাদের অন্ধ করে দেয়। তুই ভেবে দেখ, আমরা যা চাই তাকে সত্যি আমাদের। আমি মাকে ফিরে পেতে চেয়েছিলাম, বাবাকে, ভুটুকে, কিন্তু সেই চাওয়া আমাকে শুধু কষ্টই দিয়েছে। ইচ্ছা আমাদের টানে, কিন্তু সেই টান কোথায় নিয়ে যায়? একটা ফাঁদের দিকে। মারার এই আয়না আমাদের ইচ্ছাকেই তো অস্ত্র করে। তাহলে কি রুদ্র, আমরা কিছুই চাইবো না? তাহলে বাঁচবো কিভাবে? আমি তো চেয়েছিলাম আমরা আবার একসঙ্গে থাকি। সেই ইচ্ছা এখানে আমাকে বাঁধলো, কিন্তু সেই ইচ্ছাই তো আমাকে তখন বাঁচিয়েছিল যখন তুই চলে গিয়েছিলি। আমার আর কিছু ছিল না। ইচ্ছা ছাড়া কি মানুষ থাকে? আমাদের ইচ্ছাগুলো আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু সেই ইচ্ছা যখন আমাদের বাঁধে তখন আমরা নিজের থাকি না। আমি বাবার কাছে শিখেছিলাম জীবন একটা ভাগের হিসেব। আমরা চাই ভাগ ফলটা পেতে, কিন্তু ভাগ শেষের দিকে আমরা হাত বাড়াই না। আমি চাইনি মা চলে যাক, বাবা চলে যাক, ভুটু চলে যাক, কিন্তু তাদের হারিয়ে আমি বুঝেছি ইচ্ছা যেমন আমাদের স্বপ্ন দেখায় তেমন ঠেলে দেয় একটা অন্ধকারের দিকে। কিন্তু আমি যে চেয়েছিলাম আমরা একসঙ্গে থাকি, তবে কি সেটা ভুল ছিল? না, একদম না। আমিও তো তাই চাই, তাই তো তোর অত বারণ শুনেও ফিরে যায়নি। কিন্তু আমার এই ইচ্ছে আমার শেকল নয়। আমার ভালোবাসা মুক্তিতে। ভালোবাসা মানে তো শুধুমাত্র তাকে পাওয়া নয়, কখনো কখনো তাকে যেতেও দেওয়া। আজ আমি সেটাই করব। তোকে মুক্তি দেব, শান্তি দেব। তার আগে আমাকে নিজেকে মুক্ত করতে হবে। ইচ্ছা যেমন আমাদের বাঁচিয়ে রাখে, তেমন লাগামহীন হয়ে গেলে সেটা আমাদের মেরেও ফেলে। আয়নায় ছবিটা পাল্টায়। রুদ্রর মা তাকে ডাকছেন। তিস্তা পাহাড়ে গান গাইছে। এবার রুদ্রর পা কেঁপে যায়। রুদ্র কাঁপা কাঁপা ঠোঁটে বলে ওঠে, মা। ওটা কাকিমা নয় রুদ্র, আমি একমাত্র জীবন মৃত্যুর মাঝে। কাকিমা নয়। মারা তোকে তোর মনের ছবি দেখাচ্ছে, তোর ভ্রমকে দেখাচ্ছে। আমি মুক্তি পাবো, তিস্তা মুক্তি পাবে। আমি জানি এটা ভ্রম, আমি জানি এটা আমার মা নয়। এটা আমার কল্পনা, অলিক ইচ্ছা আমার। রুদ্র, তবে ইচ্ছাই কি মানুষের শত্রু? না তিস্তা, আমি আমার ইচ্ছাটাকে ছাড়িনি। আমি বুঝেছি ইচ্ছা আমার শত্রুও নয়, আবার সবটাও নয়। ইচ্ছা যখন বেড়ে গিয়ে কোনো কিছুকে পেতে চায়, তখন সেটা আমাদের বন্দি করে দেয়, অন্ধ করে দেয়। আর এই মারা
সেটারই সুযোগ নেয়। মারার মূর্তি আয়নার মধ্যে কাঁপছে, তার 4টি পাথরের চোখ জ্বলছে, কিন্তু তার হাসিতে এখন একটা অস্থিরতা। গুহার দেওয়ালে খোদাই করা চিহ্নগুলো, চোখ, হাত, সাপের আকৃতি যেন অস্থির হয়ে উঠছে। মারার চিৎকার গুহায় প্রতিধ্বনিত হচ্ছিল। না না না, তুই আমাকে হারাতে পারিস না রুদ্র, না। কিন্তু রুদ্রের কথা, তার ইচ্ছা ত্যাগের ঘোষণা মারার শক্তিকে দুর্বল করে দিয়েছিল। আয়নার পৃষ্ঠে ফাটল ধরতে শুরু করলো। তিস্তা রুদ্রর হাত শক্ত করে ধরল। তার চোখে একটা অদ্ভুত শান্তি। রুদ্র, আমি বুঝেছি, তুই ঠিক বলেছিস। ইচ্ছা আমাকে বাঁধলো, কিন্তু তোর ভালোবাসা আমাকে মুক্ত করছে। আমি আর ভয় পাচ্ছি না। রুদ্র তিস্তার দিকে তাকালো, তার মুখে একটা কোমল হাসি। তিস্তা, তুই আমার শৈশব, তুই আমার পাহাড়। আমি জানি তুই বাঁচবি, আমি জানি তোকে বাঁচতে হবে। আমার ভালোবাসা তোকে মুক্ত করবে। মারার মূর্তি ক্রুদ্ধ হয়ে কাঁপছিল, আয়নায় ফাটল বড় হচ্ছিল। গুহার মধ্যে একটা ঝড় উঠল। মারার 4টি পাথরের চোখ ফাটতে শুরু করলো। এই মুহূর্তে মারার পরাজয় ঠিক বুদ্ধের কাছে তার পরাজয়ের মতো। বুদ্ধ যেমন ইচ্ছা, লোভ আর ভয়কে প্রত্যাখ্যান করে মারাকে হারিয়েছিলেন, তেমনি রুদ্র তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে মারার শক্তিকে ধ্বংস করছিল। মারা শত চেষ্টা করেও যেমন বুদ্ধের ধ্যান ভাঙতে ব্যর্থ হয়েছিল, তেমনি রুদ্রের মনের দৃঢ়তা মারার প্রলোভনকে অকার্যকর করে দিল। না, তুই পারবি না। আমি না হয় পারলাম না, তবে তোকে হারাতে হবে রুদ্র। তুই হারিয়ে যাবে তুই। মারার মূর্তি কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল। গুহার দেওয়াল কেঁপে উঠল। সাথে সাথে ভেঙে গেল সেই কুয়াশার আয়না, আর পূর্ণিমার আলো পাহাড়ের বুকে ছড়িয়ে পড়ল। তিস্তার শরীরে একটা নতুন উষ্ণতা ফিরে এলো। তার গলার তাবিজ মাটিতে পড়ে গেল, যেন অভিশাপের শেষ বন্ধন ছিন্ন হলো। তার চোখে কুয়াশার পর্দা উঠে গেল। আর তার মুখে একটা হাসি ফুটল, সেই হাসি যা রুদ্র ছোটবেলায় পাহাড়ে দেখত। তিস্তা মুক্ত হয়েছিল, কিন্তু তিস্তার মুক্তির দাম ছিল অসীম। মারার শেষ প্রতিশোধ রুদ্রর উপর এসে পড়ল। আয়নায় ফাটল থেকে একটা তীব্র কালো আলো বেরিয়ে রুদ্রকে স্পর্শ করল। তার শরীরে একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল, যেন সে অনুভব করল তার শক্তি ক্ষয়ে যাচ্ছে, যেন জঙ্গল নিজেই তাকে গ্রাস করছে। রুদ্র, না, তুই থাকবি, আমি তোকে হারাতে পারবো না। রুদ্র তিস্তার দিকে তাকালো। তার চোখে কোনো ভয় ছিল না, শুধু একটা গভীর শান্তি। তার মুখে একটা হাসি, যেন সে জানে এই ত্যাগই তার ভালোবাসার পূর্ণতা। তিস্তা, আমরা জিতেছি, তুই মুক্ত, কিন্তু আমার সময় এখন শেষ। আমি হারাবো না। আমি আমি এই পাহাড়ে থাকবো, তোর গানে থাকবো। আমরা আবার মিলব অন্য কোথাও। তিস্তা রুদ্রর হাত ধরে রাখতে চাইল, কিন্তু তার শরীর কুয়াশার মতো হালকা হয়ে গেল। তার হাত থেকে ভুটুর চেনটা মাটিতে পড়ে গেল। রুদ্র আর তিস্তা একে অপরের দিকে তাকিয়েছিল।
তাদের চোখে একটা নীরব প্রতিশ্রুতি, যেন তারা জানে এই বিচ্ছেদ চিরকালের নয়। তাদের দৃষ্টিতে একটা অদ্ভুত আলো, যেন তারা অন্য কোথাও অন্য কোনো সময়ে আবার পাহাড়ে বসে সূর্যাস্ত দেখবে। রুদ্রের শেষ হাসি জঙ্গলের হাওয়ায় মিশে গেল। তার শরীর পুরোপুরি কুয়াশায় মিলিয়ে গেল, যেন পাহাড় তাকে আগলে নিল। মারার মূর্তি সম্পূর্ণ ভেঙে পড়ল, আয়নার শেষ টুকরো মাটিতে ছড়িয়ে পড়ল। গুহার অন্ধকার পাতলা হলো, আর পূর্ণিমার আলো পাহাড়ের বুকে ছড়িয়ে পড়ল। রুদ্র তাকে মুক্ত করেছিল, তার নিঃস্বার্থ ভালোবাসা মারার অভিশাপ ভেঙেছিল। রুদ্র হারিয়ে গিয়েছিল কারণ ত্যাগই ছিল তার মুক্তির দাম। মারার শক্তি ছিল মানুষের ইচ্ছে ও লোভের উপর, কিন্তু রুদ্র সেই ইচ্ছে ত্যাগ করে তার ভালোবাসাকে শুদ্ধ করেছিল। তার এই ত্যাগ জঙ্গলের অভিশাপকে ধ্বংস করেছিল, কিন্তু জঙ্গল তার দাম নিয়েছিল রুদ্রের জীবন। তার হারিয়ে যাওয়া ছিল একটি আত্মোৎসর্গ, যা তিস্তা ও তার মায়ের মুক্তির পথ খুলে দিয়েছিল। রুদ্র যেন জঙ্গলের গাছের পাতার আড়ালে ফিস ফিস করে বলে চলল, আমরা জিতেছি তিস্তা, তুই মুক্ত। আর আমি আমি এই পাহাড়ে থাকবো, যেমন সেই মানুষ একদিন সব ছেড়ে দিয়ে বিশ্বকে আলো দিয়েছিল। আমি তোর জন্য আমার আলোটা দিয়ে গেলাম। তিস্তা জঙ্গলের বাইরে পা রাখল, তার হাতে রুদ্রের ক্যামেরা, আর তার চোখে একটা অদ্ভুত শান্তি। সূর্য তখন পাহাড়ের মাথায় উঠে এসেছে। কুয়াশা পাতলা হয়ে গ্রামের কাঠের ঘরগুলোর উপর আলো ছড়াচ্ছে। তার পায়ের শব্দ শুনে গ্রামের পথে লোক জড়ো হলো। মঙ্গলি আম্মা তার বেতের লাঠি হাতে তাড়াতাড়ি এগিয়ে এলেন। চা দোকানি তার কেটলি ফেলে দৌড়ে এলো, আর গ্রামের বাচ্চারা তিস্তার পেছনে লুকোচুরি খেলতে খেলতে তার দিকে তাকালো। তিস্তা মাটিতে বসে ক্যামেরাটা বুকে জড়িয়ে ধরল। তিস্তা মা, তুই ফিরে এসেছিস? আমি তো ভেবেছিলাম ওই জঙ্গল তোকে গিলে নিয়েছে। আর মনি, মানে রুদ্র, সে কই গো? আম্মা, রুদ্র আমাকে ফিরিয়ে দিয়েছে। ও জঙ্গলের সঙ্গে লড়েছে, মারার সঙ্গে লড়েছে। ও আমাকে মুক্ত করেছে, কিন্তু ও নিজেই এখন একটা পাহাড়ের গান। আম্মা, তুই কি বলছিস তিস্তা? রুদ্র শহরের ছেলে, ও তো বলেছিল ছবি তুলতে এসেছে। সে কি করে মারার সঙ্গে লড়লো? আর জঙ্গল তো এখনো ওখানেই দাঁড়িয়ে আছে, কিছু তো বদলায়নি। বদলেছে কাকা, জঙ্গল আর সেই আগের জঙ্গল নয়। মারার আয়না ভেঙে গেছে, তার অভিশাপ আর নেই। আমি ফিরেছি কারণ রুদ্র আমাকে বাঁচিয়েছে। ওর ভালোবাসাই আমার বন্ধুত্বের চেয়েও বড় ছিল। ও আমার জন্য নিজেকে দিয়ে দিয়েছে। তোদের ছোটবেলায় আমি দেখতাম কিভাবে তোরা পাহাড়ে দৌড়ে বেড়াতিস, গাছের ডালে বসে গল্প বানাতিস। তোদের হাসি যেন পাহাড়ের ঝর্ণার মতো ছিল।
কখনো থামতো না, কিন্তু সে কি সত্যি হারিয়ে গেল? তিস্তাদি, রুদ্রদা কি জঙ্গলের ভূত হয়ে গেছে? আমরা শুনেছি যারা জঙ্গলে যায় তারা আর ফেরে না। তুমি ফিরলে কি করে? না রে, রুদ্র ভূত হয়নি, ও একটা গল্প হয়ে গেছে। জানিস, আমরা ছোটবেলায় বলতাম এই পাহাড় আমাদের গোপন জায়গা। রুদ্র সেই গোপন জায়গাটা বাঁচিয়ে রেখেছে। আমি ফিরেছি কারণ ও চেয়েছিল আমি সেই গল্পকে বাঁচিয়ে রাখি। আর জঙ্গল, ও এখন আর ভয়ের নয়। হ্যাঁ, সে জিতেছে, আমি জানি। আমি হারে হারে টের পাচ্ছি জঙ্গলের বাতাস বদলে গেছে। আগে ওই পথে পা দিলে বুক কেঁপে উঠত, এখন দেখ পাখিরা ডাকছে, ফুলের গন্ধ ভাসছে। তোদের বন্ধুত্ব জঙ্গলের অভিশাপ ভেঙেছে। তিস্তাদি, তুমি আর রুদ্রদা কি সত্যি জঙ্গলের রাজা রানী? আমরা জঙ্গলে খেলতে যেতে পারবো এখন? কোনো ভূত আর ধরবে না তো? রাজা রানী নয় রে, আমরা শুধু দুটো বন্ধু যারা একে অপরকে বাঁচিয়েছি। আর এই জঙ্গল এ এখন তোদের খেলার জায়গা, কিন্তু মনে রাখিস জঙ্গলকে ভালোবাসতে হবে। রুদ্র বলতো প্রতিটা গাছ, প্রতিটা পাথর গল্প বলে। তুই সেই গল্প মন দিয়ে শুনিস। দূরে জঙ্গলের কালো রেখা এখন কুয়াশায় আর ঢাকা নয়। সূর্যের আলো গাছের পাতায় ঝিকমিক করছে, আর একটা পাখির ডাক ভেসে আসছে কোথা থেকে। সে ক্যামেরাটা বুকে চেপে ধরল আর মনে মনে বলল, রুদ্র, তুই হারাসনি, আমি বাঁচিয়ে রাখবো তোকে, আমাদের গল্পকে। বনঝর্ণার মেলার ভিড়ে রুদ্র আর তিস্তা হাতে হাত ধরে হাঁটছে। কি রে, হাঁটতে পারছিস না কেন তুই? তো বয়সটা তো দেখতে হবে, তুই তো 27-এই আটকে। কিন্তু আমি যখন নিঃশ্বাস ছাড়লাম, আমি তো আর তোর মতন জোয়ান ছিলাম না। আমার তো 73 বছর হলো নাকি? সত্যি বুড়ি হয়ে গেলি তুই। মেলার দোকানগুলোতে রঙিন ফানুস ঝুলছে, বাতাসে পুড়ে যাওয়া ভুট্টার গন্ধ আর মিষ্টির ঝাঁজ। তিস্তার হাতে একটা লাল ফিতে বাঁধা ছোট্ট ঝুড়ি, আর রুদ্রের হাতে একটা বাঁশি সদ্য কেনা, যার কাঠের গায়ে পাহাড়ি ফুলের নকশা খোদাই করা। একটা বাচ্চা ছেলে আর মেয়ে সেটা কিনছে। তিস্তা সেদিকে তাকিয়ে হাসল, তার চুলে সূর্যের আলো ঝিকমিক করছে। রুদ্রের বাঁশির সুর তার গানের সঙ্গে মিশে গেল, যেন দুজনের হৃদয় একসঙ্গে কথা বলছে। মেলা পেরিয়ে তারা পাহাড়ি রাস্তায় উঠল। পথের দুপাশে বুনো ফুলের গুচ্ছ, পাইন গাছের ছায়া, আর দূরে কুয়াশায় ঢাকা জঙ্গলের কালো রেখা। তাদের হাসির শব্দ পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তুলল, যেন এই মুহূর্তটাই তাদের চিরকালের। সূর্য যখন পাহাড়ের মাথায় নামতে শুরু করলো, তারা জঙ্গলের সবচেয়ে উঁচু পাথরটার উপর বসল। নিচে লাখান্ডার গ্রামের কাঠের ঘরগুলো ছোট ছোট আলোর বিন্দু হয়ে জ্বলছে। আকাশে গোলাপি আর কমলা রঙের ছায়া, আর দূরে পাহাড়গুলো যেন কুয়াশার শাড়ি জড়িয়ে ঘুমিয়ে পড়ছে।
রুদ্র বাঁশিটা হাতে নিয়ে একটা মৃদু সুর বাজালো। তার চোখ সূর্যাস্তের দিকে। তিস্তা তার পাশে বসে পা দোলাচ্ছিল। তার গান থেমে গিয়েছিল। সে হঠাৎ রুদ্রের দিকে তাকালো। তার চোখে একটা অদ্ভুত আলো নামলো। রুদ্র, তিস্তা ফিসফিস করে বলল, এই পৃথিবী আমাদের, এই পাহাড়, এই সূর্যাস্ত, এই গান সব আমাদের। কেউ আমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না, তাই না? রুদ্র হাসল। তার হাসিতে শৈশবের নিষ্পাপতা আর একটা নীরব প্রতিশ্রুতি মিশেছিল। কেউ না তিস্তা, এই হিংস্র পৃথিবীর মাঝে এই জঙ্গল আমাদের গোপন জায়গা। তুই আর আমি এখানে চিরকাল থাকব। তিস্তা তার মাথা রুদ্রের কাঁধে রাখল। সূর্যের শেষ আলো পাহাড়ের বুকে মিলিয়ে গেল। আসলে আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আমাদেরকে কোনো কারণ ছাড়াই ভালোবেসে যায়। আমাদের জন্য শেষ অবধি থেকে যায় তারা, যারা তাদের এই ভালোবাসার জন্য পারিশ্রমিক চায় না কখনো, বরং তারা নিজের সবটা দিয়ে যেতে চায় আমাদের। আর তাদের দেওয়ার মতো আমাদের জীবনে কিচ্ছুটি থাকে না, শুধু দু হাতে মুঠো ভরা ভালোবাসা থাকে। আর আমাদের হাতের মুঠোতে যতটা ভালোবাসা ধরে, ঠিক ততটাই ভালোবাসা আমরা উজাড় করে দিয়েছি এই গল্পটাতে। এই গল্পটা সেই সব ঘুমপড়িদের জন্য। আমরা জানি আমরা অনেক দেরি করে ফেলি একটা গল্প আনার জন্য, তার জন্য আমরা সত্যিই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে ওই যে একটা হিন্দিতে কথা আছে না, সবর কা ফল মিঠা হতা হ্যায়, ওটাই। এবার মিঠা কি খাট্টা সেটা আপনারা বিচার করবেন কমেন্ট সেকশনে। তবে আমরা এই গল্পটা বানাতে বানাতে নিজেরাই খুব ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছিলাম এই গল্পটার সাথে। জানি না এই গল্পটা আপনাদের কেমন লেগেছে, তবে যদি ভালো লেগে থাকে দেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও গল্প শোনার জন্য। আর তাহলে গল্পের পেছনে আমরা কারা কারা কাজ করেছি সেটা বলা যাক। এই গল্পটায় রুদ্র আর মারার ভূমিকায় ছিল প্রিয়াংশু অধিকারী। এ জাস্ট ফাটিয়ে দিয়েছে মারার ক্যারেক্টারে, পার্সোনালি আমার মনে হয়। অ্যান্ড তিস্তার ভূমিকায় ছিল অঙ্কিতা পান্ডে, যে একটা ঘুমপড়ি হয়েছিল আমাদের চ্যানেলে লাস্ট 2 মাস ধরে তাকে কোনো গল্পে পাওয়া যায়নি। তবে ঘুমপড়ির ঘুম ফাইনালি ভেঙেছে অ্যান্ড শি ইজ নাও হিয়ার। চা দোকানি অ্যান্ড বাস ড্রাইভারের ভূমিকায় ছিল রুদ্রনী। ইনিও লাস্ট মোমেন্টে আমাদের একটা ভোকাল যদি না দিত তাহলে হয়তো গল্পটা আজকেও আসতো না। রুদ্রর বাবা এবং বুড়ো লোকের ভূমিকায় ছিল নান আদার দেন শৈবাল দত্ত। রুদ্রর মায়ের ভূমিকায় ছিল রিয়াদি। মঙ্গলী আম্মা বৃদ্ধার ভূমিকায় ছিল অরিত্রাদি, যার গলা আপনারা শুনলে বুঝতেই পারবেন না ইনি একজন বয়স্ক মহিলা নন। আর বাচ্চা মেয়ের ভূমিকায় ছিল প্রতিবারের মতো পারমিতাদি। এই গল্পে গানের গলাটা যেটা আপনারা শুনতে পাচ্ছিলেন সেটার কারণ নয়, নিবেদিতাদির। এই গল্পে আমাকে স্পেশালি অ্যাসিস্ট করেছে নিবেদিতাদি আর সুনয়না। ও অনেকবার আমাকে এই গল্পটার বিভিন্ন কারেকশন করে দিয়েছে, বলেছে কোনটা কি ভাল লাগছে না ভাল লাগছে, ইভেন নিবেদিতাদিও। আর সর্বশেষে গল্প পাঠ, অডিও, পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় ছিলাম আমি শুভদীপ।
হ্যাঁ, আপনারা আমাদের গল্পতেই জব্দ পেজের সাথে সাথে আমাদের সবাইকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সবার ইনস্টাগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া হলো। অ্যান্ড তবে এটাই, আমরা আবার ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে। তবে আর প্রমিস করছি না, তবে হ্যাঁ তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য সো জাস্ট চিল অ্যান্ড লিভ ইন দ্য মোমেন্ট উইথ ওয়ান অ্যান্ড অনলি গল্পতেই জব্দ। কারণ যেখানে শব্দ থামে সেখানে গল্প নামে।